ঘটনাটি ঘটেছিল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে। ঘটনাটির সময়কাল 1974 কি 75 সাল এরকম হতে পারে। ঘটনাটি সৌমিত্রের বন্ধু তার চাচার কাছ থেকে শুনেছিল। এখনো ওই এলাকার যারা প্রবীণ ব্যক্তি রয়েছেন তারা কিন্তু এই ঘটনার সত্যতা বলতে পারবেন। মূল ঘটনায় চলে যাই। মূল ঘটনাটা মূলত যাকে দিয়ে শুরু হয়েছিল তার নাম হচ্ছে জাফর। সবার নাম জানা যায় না, হাতে গোনা কয়েকজনের নাম জানা যায় আর কি। তো এই যে জাফর সাহেব, উনি ওই সময় খেয়া পার হয়ে ওই পাশে, অর্থাৎ এই যে কালমেঘা ইউনিয়ন, এইটা নাকি একদম উপকূলীয় অঞ্চলের কাছাকাছি জায়গা আর কি। আর বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, এই যে জেলাগুলো, এই জেলাগুলো কিন্তু নদীর অনেক শাখা প্রশাখা বেষ্টিত। তো কালমেঘা ইউনিয়ন থেকে সে যখন রওনা দিয়েছে আর একটা জায়গায় যাবে, নদী পার হতে হয়। তো নদী যিনি পারাপার করেন, মানে খেয়া পারাপারের দায়িত্বে যিনি আছে লোকটা, সে লোকটা আসলে সবার সাথেই পরিচিত। তো যাবার সময় জাফর সাহেব উনি পার হয়েছিলেন, কথা ছিল যে উনি মোটামুটি সন্ধ্যার পর পরই চলে আসবেন। ওই যিনি মাঝি তাকেও বলে রেখেছিলেন। তো জাফর সাহেব তো উনি আত্মীয় বাড়িতে গেছেন, সেখান থেকে আবার কাজ শেষ করে রওনাও দিয়েছেন। রওনা দিতে দিতে ওই সময়ের প্রেক্ষাপটে তখন রাত 8টার মতো বেজে যায়। 8টার মতো বেজে গেছে, এটা যে অনেক রাত এটা আসলে বলা যাবে না, কেননা রাত 8টা যদি আমরা চিন্তা করি, বিশেষ করে গরমকালে, মোটামুটি মাগরিবের আজান শেষে নামাজ হয়ে মসজিদ থেকে মানুষ যখন বের হয়, দেখা যাচ্ছে 7:30টার কাছাকাছি কিন্তু বেজেই যায়। সেই হিসাবে রাত 8টা কিন্তু অনেক বেশি রাত না। কিন্তু ওই সময় সেই 1974-75 সালের দিকে এরকম গ্রামীণ পরিবেশে রাত 8টা মানে অনেক রাত। সন্ধ্যার আগেই যে যার বাড়িতে পৌঁছে যেত। তো এই জাফর সাহেব উনি তো আসছেন, উনি এসে দেখেন যে নৌকাটা এই পারে নেই, নাই থাকতে পারে হয়তো বা অন্য কোনো লোক, উনি পার হয়েছেন ওই নৌকায়, ওই পাশে চলে গেছে নৌকা। তো এই পাশ থেকে চিৎকার করে মাঝির নাম ধরে ডাকতে থাকে, ও মাঝি, ও মাঝি, আমি এই পাশে, আসো আসো। তো মাঝির যে নৌকা, ওই নৌকায় যে হারিকেনটা জ্বলছিল, দূর থেকে কিন্তু ওই হারিকেনের আলোটা বোঝা যাচ্ছিল। বোঝাই যাচ্ছে হারিকেনের আলো যেহেতু জ্বলছে, মাঝিও সেখানে আছে। অনেকক্ষণ ধরে ডাকাডাকি হচ্ছে। তো একটা পর্যায়ে মনে হলো যে ওই আলোটা আস্তে 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 তার দিকে এগিয়ে আসছে। তার মানে হচ্ছে নৌকাটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। একটা সময় এসে মাঝি দূর থেকে চিৎকার দিয়ে ওঠে, ও জাফর ভাই, তো মিয়া এত দেরি করলেন কেন? কতক্ষণ অপেক্ষায় ছিলাম, আপনার একটু পরে তো আমি চলে যাইতাম, রাত হয়ে গেছে। তখন আবার দূর থেকেই ওই জাফর সাহেব বলতেছেন যে হ্যাঁ একটু দেরি হয়ে গেছে, আসো বাবা তাড়াতাড়ি আসো, অনেকক্ষণ দাঁড়ায় আছি, মশা কামড়ায় তো কিছু রাখলো না হাত পা। তো ওই যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু চতুর্দিকে ফাঁকা, এমনটা না যে ওই যে দুই পার, এই দুপারে একদম ঝোপ জঙ্গল এরকম আছে, তা কিন্তু না। মানুষজন হর হামেশা আসা যাওয়া করছে, হ্যাঁ ঝোপ জঙ্গল আছে অনেক দূরে, ওই জায়গাটা কিন্তু ফাঁকা। আর জাফর সাহেব যেই পাটটাতে দাঁড়িয়ে আছেন, ওখানে একটা বড় গাছ রয়েছে। কি গাছ এটা বলা যাচ্ছে না, আর গাছটা যে অনেক পুরনো এটাও বলা যাবে না, হয়তো 10-15 বছর বয়স হবে আর কি, এরকম পুরনো কোনো আম গাছ বা এই টাইপের কোনো গাছ হতে পারে আর কি। ওখানে কিন্তু জাফর সাহেব একাই দাঁড়িয়েন। নৌকাটা আসলো, আসার পর উনি নৌকায় উঠেছেন। ওই সময় হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ আসে, হে মাঝি দাঁড়া, আমাকে নিয়ে যা। মানে আওয়াজটা এমন ছিল যে এটা একটা মহিলার আওয়াজ, তবে কণ্ঠটা অনেক ভয়ঙ্কর। এই কণ্ঠটার তুলনা কেমন হতে পারে এটা যদি আমরা বোঝার চেষ্টা করি, দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা যখন কোনো বাস কাউন্টারে যাই বা কোনো টার্মিনালে যাই, দেখা যাচ্ছে যে ওখানে এমন কিছু ব্যক্তিবর্গ থাকেন, সারাদিন অনেক চিৎকার চেঁচামেচি করতে হয়। তো দেখা যাচ্ছে যে চিৎকার চেঁচামেচি করতে করতে তাদের গলার কণ্ঠস্বরটা পরিবর্তন হয়ে গেছে, অনেক অন্যরকম হয়ে গেছে, কর্কশ হয়ে গেছে। এরকম কিছু লোকজন থাকে না, সারাক্ষণ চিৎকার করছে, ডাকছে মানুষদেরকে, একটা পর্যায়ে কণ্ঠস্বরটা স্বাভাবিক থাকে না, অন্যরকম হয়ে যায়। তো ওই টাইপের কণ্ঠ, কিন্তু ওই টাইপের কণ্ঠ যদি মহিলাদের হয় তাহলে কেমন হয়, ওই রকম হয়ে গেছে। তো সে এগিয়ে আসছে,
এগিয়ে আসার পর দেখা যাচ্ছে যে এই মহিলাটা সাদা শাড়ি পরা, উচ্চতা স্বাভাবিক 8-10টা মহিলার মতো, শরীরের গড়নও 8-10টা মহিলার মতো, তবে তার হাত যতটুকু দেখা যাচ্ছিল মনে হচ্ছে যে ওই মহিলার বয়স হয়তো বা 45 থেকে 50-এর ভেতরে হবে এরকম। মাথায় ঘোমটা দেয়া, হাতে যে স্বর্ণালঙ্কার ছিল এরকম কিছু না, খালি পা। পা কিন্তু স্বাভাবিক মহিলাদের পা যেরকম হয় ওই রকমই। তো ওই মহিলা নৌকার যেই চোখা অংশ, তো ওখানে কেবল এক পা দিয়েছেন, এমন সময় ওই জাফর ভাই বলে উঠেছেন ওই মাঝিকে, ও মাঝি ভাই কেমন কেমন লাগতেছে না, এর গলার কণ্ঠস্বরটা কিরকম না, একে নেওয়ার দরকার নেই। তখন আবার মাঝি বলে উঠছেন, এই মহিলা আপনারে নেব না, যান। তখন নাকি ওই মহিলাটা বেড়ে যায়, এই নিবি না মানে, আমি কি মাগনা যাবো নাকি তোর নৌকায়? আমি তোকে তোর পারিশ্রমিক দেব না? আমি ঠিকই তোকে পারিশ্রমিক দেব। আর আমি কি তোদের কাছে কিছু চাইছি যে আমাকে এটা দিতে হবে সেটা দিতে হবে? নিবি না কেন? আমাকে যাইতে হবে না? তোরা যাচ্ছিস, আমি যাব না? আমি রাতের বেলা একা মহিলা মানুষ পাশে দাঁড়ায় থাকবো? তখন ওই মহিলাকে আবার নৌকা যিনি চালান মাঝি জিজ্ঞেস করছেন যে আচ্ছা আপনি ওপারে কার বাড়িতে যাবেন? তখন ওই মহিলা একটা বাড়ির নাম বলেছে। তো ওই বাড়ির লোককে আবার এই জাফর সাহেব চিনতেন। তখন জাফর জিজ্ঞেস করছেন যে আপনি ওই বাড়ির কি হন? আমার আত্মীয় হয়, আমি যাব সেখানে। গেছিলাম আর একটা জায়গায়, দেরি হয়ে গেছে, এখন এদিকে যাব, আর না হলে আমি একা একটা মহিলা মানুষ এখানে কিভাবে দাঁড়ায় থাকবো? তোরা কি আমার একা এখানে রেখে যাবি নাকি? তোদের ভিতর কি কোনো ভদ্রতা নাই? তো এইভাবে মানে নীতি কথা শোনাচ্ছে। তখন জাফর সাহেব ওই মাঝিকে বলেছেন যে ও মাঝি ভাই, ওই যেই বাড়ির কথা বললো ওই বাড়ির লোকদেরকে তো আমি চিনি, তো ঠিক আছে সমস্যা নাই, নিয়ে চলেন না, থাক, আর কথা বাড়ানোর দরকার নেই। তখন ওই যে যিনি মাঝি উনি বলেন ঠিক আছে উঠে পড়েন। প্রথম দিকে যখন জাফর সাহেব উঠে, উনি কিন্তু ওই মাঝির কাছাকাছি বসেছিলেন যাতে করে তার সাথে গল্প গুজব করা যায়। যখন ওই মহিলা উঠলেন নৌকাতে, উনি কিন্তু নৌকায় ওঠার পর নৌকার সামনের দিকে, মানে নৌকা যে চোখা অংশ যেটা ওই দিকটাতে বসেছিলেন, ওখানে বসে আছে। উনি ওঠার পর যে নৌকাটা অনেক ভারী হয়ে গেছে, নৌকা ভয়ঙ্করভাবে দুলে উঠেছে, বিষয়টা কিন্তু এরকম না, স্বাভাবিক, সবকিছু স্বাভাবিক। উনি ওঠার পর দেখা যাচ্ছে যে মাঝি নৌকা মাথা ঘুরিয়ে আবার গন্তব্যের দিকে যাত্রা শুরু করেছেন। তো যাচ্ছেন যাচ্ছেন, একটু পরেই দেখা গেল যে ওই এই জাফর সাহেব আর মাঝিকে কিছু প্রশ্ন করতেছেন। আচ্ছা ওইদিকে যে গ্রাম আছে, ওই গ্রামের ভিতরে কয়টা পরিবার আছে, কত মানুষ আছে, মানুষজন কি নামাজ কালাম পড়ে কিনা, ধর্মচর্চা কেমন করে, মসজিদ আছে কয়টা, মন্দির আছে কয়টা, বাচ্চা কাচ্চা কেমন আছে, বয়স্ক মানুষের সংখ্যা কেমন, মানে এই টাইপের প্রশ্ন করতেছে। তখন ওনারা প্রথম দিকে কিছু কিছু উত্তর দিলেও একটা পর্যায়ে বিরক্ত হয়ে যায় যে আচ্ছা এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান কয়টা আছে, নামাজ কালাম কে কি করে, বা অন্য ধর্মের লোকজন কেমন ধর্মকর্ম করে, এটা জানে এই লোকের দরকারটা। উনি উঠছে চুপচাপ থাকবে, এই ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্ন, কোন বাড়িতে কয়টা বাচ্চা কাচ্চা আছে, এগুলো কেন সে জিজ্ঞেস করতেছে। একটা পর্যায়ে এসে এই জাফর সাহেব একটু ধমক দেন, তাই আপনি চুপ থাকেন তো, এত প্রশ্ন জিজ্ঞেস করেন কেন? আমরা কি আপনার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতেছি এত কিছু? চুপ থাকেন আর চুপচাপ বসে থাকেন এখানে। তো এই যে ধমক শুনে উনি কিন্তু আর কোনো কথা বাড়ালেন না, চুপচাপ বসে রইলেন। তার মাথায় কিন্তু ঘোমটা দেওয়া চেহারা দেখা যাচ্ছিল না, চুপচাপ বসে আছেন। হঠাৎ করে হলো কি, ওই মহিলা কাশতে শুরু করলেন, এমন কাশি মানে মনে হচ্ছে কাশতে কাশতে উনি মারাই যাবেন। কাশির অবস্থা খারাপ দেখে জাফর সাহেব চিন্তা করেন, আরে এনার সাথে কি একটু খারাপ ব্যবহার করলাম, মহিলাটা তো এভাবে কাশাকাশি করতেছে, না জানি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় কিনা, দেখুন একটু কাছে যাই। তো উনি কাছে যাবেন, এমনকি মাঝেও চিন্তা করেছিলেন যে নৌকা যে উনি বাঁধছেন, হয়তোবা নৌকা বাবা কিছুটা সময়ের জন্য থামিয়ে উনিও এগিয়ে যাবেন তার দিকে, যে কোনো সমস্যা হইলো কিনা। তো এই দুইজনই আগানোর জন্য যখন একটু নড়াচড়া করেছেন, সাথে সাথে নাকি ওই মহিলাটা হাত উঁচা করে ইশারা দেয় যে না, তার কাছে আসার দরকার নেই, সে ঠিক আছে। তারপর ওনারা আগার নাই, যেহেতু মহিলা মানুষ, পুরুষ মানুষের একটা কথা ছিল, তো এই জন্য ওনারা আবার আগালেন না। এরপরে কি, যখন নৌকাটা পাড়ে ভিড়ল, মানে ও পাশে চলে আসছে ঠিকঠাক, তো
ওই মহিলার শাড়ির আঁচলে মনে হলো পয়সা গিট দেয়া আছে। আঁচলে অনেক সময় টাকা পয়সা এগুলো রাখা থাকতো না, ওরকম ভাবে পয়সা গিট দেয়া আছে। সেখান থেকে উনি 2টা পয়সা বের করলেন। পয়সা বের করে উনি একটু এগিয়ে এসে মাঝিকে বলেন, এই মাঝি নে। তো মাঝিও হাত পাতলেন। এরপর যেটা পেলেন, এটা ওনার যেই একটা জায়গা ছিল, এরকম মানুষ টাকা পয়সা দিলে ওই সময় তো মানুষ আসলে পয়সাই বেশি দিত, টাকার নোট কম থাকতো, তো ওর মধ্যে ওগুলা রেখে দিয়েছেন। সবার আগে ওই মহিলাই ওপারে নামলেন। নামার পর দেখা গেল যেদিকে গ্রাম মানে জনবসতি রয়েছে সেই দিকে ওই মহিলা না গিয়ে এমন দিকে হাঁটা শুরু করেছেন ওইদিকে কোনো জনবসতি নেই। ওদিকে ফসলের ক্ষেত রয়েছে, ঝোপ জঙ্গল রয়েছে, তারপর চর এলাকা রয়েছে আর কি, ওখানে কোনো জনবসতি নাই। তখন এই জাফর সাহেব ওই মাঝিকে বলছেন, এই মাঝি ভাই দেখো তো এই মহিলা কোন দিকে যায়, কি পথ ভুলে আবার ওইদিকে গেল নাকি? তখন আবার যিনি মাঝি উনি বলতেছেন যে, এই আপনি কোন দিকে যান, কোন দিকে যান, এদিকে তো কোনো গ্রাম না, এদিকে তো বিরান জায়গা, এখানে মানুষজনের ঘর বাড়ি নাই, আপনি যেদিকে যাচ্ছেন আপনার আত্মীয় স্বজনের বাড়িতে তো ওই দিকে, মানে যেদিকে গ্রাম ওই দিকে দেখাই দেয়। ওই মহিলাটা কিন্তু কোনো উত্তর দেয় না, সে তার মতো করে হেঁটে চলে যাচ্ছে। একটা সময় জাফর সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, উনি উনার মতো করে যাচ্ছে, আমাদের তো দায়িত্ব ছিল সঠিক পথ দেখার, আমরা চেষ্টা করছি, এখন উনি যদি না যায় তা আমরা কি করতে পারি। তখন তো দেখা গেল যে জাফর সাহেব নেমে উনি ওনার মতো করে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলেন। পথিমধ্যেও কিন্তু কোনো সমস্যা হয়নি। এই ঘটনার একদিন পর রাতের বেলা জাফর সাহেব বাইরে থেকে আসছেন, খাওয়া দাওয়া করতে বসছেন। তো রাত আনুমানিক তখন কয়টা বাজে, 8টা 8:30 বাজে ম্যাক্সিমাম, এর বেশি না। কিন্তু হঠাৎ করে কি হয়, জাফর সাহেবের নাকে খুবই পচা আষ্টে গন্ধ আসে। অনেক সময় দেখা যায় মাছ বাজারে মাছের আষ্টে পচে গেলে যেরকম গন্ধ হয় না, ওই রকম গন্ধ তার নাকে আসে। এরকম গন্ধ যখন তার নাকে এসেছে, উনি এই গন্ধ সহ্য করতে না পেরে তো বমি করে ফেলেছেন। কারণ এইরকম বিভৎস বিশ্রী রকমের গন্ধ কিন্তু কেউই সহ্য করতে পারে না, বিশেষ করে ঘরের ভিতরে যদি এই ধরনের গন্ধ হঠাৎ করে তীব্র হয়ে ওঠে। এরপর উনি সবাইকে বলতেছেন যে কি ব্যাপার, এই গন্ধ আসে কোত্থেকে। ওনার বাড়ির অন্য সদস্যরাও কিন্তু গন্ধ পেয়েছেন। গন্ধটা অল্প কিছুক্ষণই ছিল, এরপর গন্ধটা ছিল না। এই ঘটনার ঘন্টাখানেক পর থেকেই, মানে উনি খাওয়া দাওয়া করে পরে ঘুমিয়েছেন, ঘন্টাখানেক পর থেকে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায় প্রচন্ড কাশির কারণে। উনি প্রচন্ড রকম ভাবে কাশছেন, এমন কাশি মনে হচ্ছে ওনার দম বেরিয়ে যাবে এখনই। আর কাশির সাথে দেখা গেল এবার অল্প অল্প করে রক্ত বের হচ্ছে। ঘটনা কি, এমনটা কেন হলো? এমন তো হওয়ার কথা ছিল না, উনি তো দিব্যি সুস্থ একজন মানুষ। সমস্যাটা কি হলো? ওই রাত্রে উনি কিছু বুঝতে পারলেন না। অনেকক্ষণ কাশাকাশি করেছিলেন, একটা পর্যায়ে অবশ্য ঘুম চলে এসেছিল। পরদিন আবার উনি আরেকটা কাজে ওই যে খেয়া পার হয়ে ওই পাশে যাবেন। তো উনি যখন ওই খেয়া পার হওয়ার জন্য ওই যে ওই মাঝি, সেই মাঝির নৌকার কাছে গিয়েছেন, তো মাঝি ওই জাফর সাহেবকে দেখে বলতেছে, ও জাফর ভাই, আসো আসো, তোমার সাথে একটা জরুরি কথা আছে, ঘটনা তো একটা ঘটে গেছে। এখন জাফর সাহেব নৌকায় উঠতে উঠতে জিজ্ঞেস করলেন যে কি ভাই, কি ঘটনা? এরপর নৌকা চালানো শুরু করলেন মাঝি। তখন বলতেছেন, আর ভাই বইলো না, ওই যে গত রাত্রের কথা, একটা মহিলা উঠলো না? হ্যাঁ, ওই মহিলা তো উঠছিল। বলে, আর বইলো না ভাই, ওই মহিলা তো আমাকে পয়সা দিল, আমি দেখলাম পয়সা, যতটুকু দেখা যায় আর কি ওই সময় অল্প আলোতে। বাড়িতে গিয়ে যখন আমি পয়সা গুনতেছি যে আজকে কত টাকা কামাই হইল, তখন দেখি এক অদ্ভুত ঘটনা। দুটো বড় বড় মাছের আঁশ, বেশ শক্ত গোলাকৃতির। এটা যে কোন ধরনের মাছের আঁশ এটা বলতে পারবো না, দুটো মাছের আঁশ। আমার কাছে মনে হলো এই মাছের আঁশ দুটোই ওই মহিলা আমাকে দিয়ে গেছে। আমি তো অবাক যে কি ব্যাপার, এরকম মাছের আঁশ দিয়ে গেল। এরপর আমি ছুঁড়ে ফেলে দিছি বাসার বাইরে। ওই মহিলা আমাকে ধোকা দিল। সে এটা বলতে পারতো তার কাছে কোনো কিছু নাই, টাকা পয়সা নাই, ধোকাটা কেন দিল? আমার কাছে মনে হয় এই মহিলা স্বাভাবিক কোনো মহিলা ছিল না। তখন জাফর সাহেবও বলতেছে, হ্যাঁ রে ভাই, আর বললো না, রাতের বেলা হঠাৎ করে এই মাছের আষ্টে পচা গন্ধ আমার নাকে আসে। এরপর থেকে এই যে আমার কাশি শুরু হয়েছে, রাতে তো কাশতে কাশতে একটা পর্যায়ে কিছুটা রক্তও বের হয়েছে। আমার কাছেও মনে হচ্ছে যে আমরা ভয়ঙ্কর কোনো এক
মহিলাকে নিয়ে আসি, এ মনে হয় ওই যে বসন্ত বিবি, ওলা বিবি, এই টাইপের কিছু। শুনছি বিভিন্ন মুরব্বীদের মুখে ওরা এইভাবে নদী পার হয়, ওরা এমনি এমনি নদী পার হইতে পারে না, অন্যের সাহায্য নিয়ে নদী পার হয়ে কোনো গ্রামে গিয়ে সেই জায়গাটা একদম শ্মশান বানায় ফেলে মানুষ মারতে মারতে। এমনই কিছু মনে হয় আমরা নিয়ে আসি রে ভাই। তো এই দুইজন তো গল্প গুজব করতেছেন, এরপরে তো নদী পার হয়েছেন। ওই দিন আবার ঠিকঠাক মতোই জাফর সাহেব বাড়িতে পৌঁছে গেছেন। রাতের বেলা, বিশেষ করে সারাদিন ওনার কোনো কাশির সমস্যা ওভাবে হয় না, রাত হলেই কাশি মানে বেড়ে যায়, প্রচন্ড রকমের কাশি। তো এরকম কয়েকদিন গিয়েছে, এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। ওই গ্রামের আর একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মতিন মিয়া। এই মতিন মিয়া একজন দিনমজুর। উনি কোন একটা জায়গার কাজ শেষ করে সন্ধ্যার পরে ওনার বাড়ির দিকে আসছিলেন। তো আস্তে আস্তে উনি দেখতে পাচ্ছিলেন যে বেশ ভালোই মানে চারদিকে চাঁদের আলো, মনে হচ্ছে পূর্ণিমার রাত। তো উনি আস্তে আস্তে এগিয়ে আসছেন। তো কাছাকাছি একটা জায়গায় আসছেন, দুপাশে মোটামুটি গাছপালা রয়েছে, তবে সবকিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে চাঁদের আলোতে। তখন ওনার নজর যায় যে রাস্তার একটা মাথার দিকে মনে হচ্ছে সাদা শাড়ি পরা কোনো একটা মহিলা দাঁড়িয়ে আছে, উল্টো দিকে দাঁড়িয়ে আছে আর কি, তার চেহারা ওই সময় দেখা যাচ্ছে না। উনি দূর থেকে এটা দেখে চিন্তা করছেন যে হায় হায় সর্বনাশ, কোনো মহিলা আত্মহত্যা করতে আসছে নাকি? কারণ তখন কিন্তু ওই যে পারিবারিক কলহের জেরে অনেকে আত্মহত্যা করতো, রাতের বেলা এসে কোন একটা গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তো। উনি চিন্তা করছেন এরকম কেউ হয়তো বা। এই জন্য তাকে থামানোর জন্য উনি দ্রুত একটু পা চালিয়ে যখন একটু কাছাকাছি চলে আসে তখন বলছে, ও মা তোমার বাড়ি কোথায় গো, কোন বাড়ির বউ তুমি? তখন ওই মহিলাটা আস্তে করে তার দিকে ঘুরে তাকায় বলতে পুরো বডিটাই তার দিকে ঘুরিয়ে ফেলে। তখন এই মতিন মিয়া যেটা দেখতে পান, এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান। উনি দেখেন যে ওই মহিলার যে মুখমণ্ডলটা, এটা অপেক্ষাকৃত বেশ বড় মুখমণ্ডল মানে শরীরের তুলনায়, আর চোখের যে জায়গাটা, মানে মানুষের চোখে তো দেখা যাচ্ছে দুটো অংশ থাকে আর কি, চোখের দুটো পাশে দুটো চোখ। মনে হচ্ছে এই মহিলার পুরো মুখমণ্ডল জুড়ে শুধু চোখ আর চোখ। কতগুলো চোখ এটা হিসাব করে বলা যাচ্ছে না। সবগুলো চোখের সাইজ একরকম না, কোনটা একটু বেশি বড়, কোনটা ছোট, কোনটা মাঝারি। দেখা যাচ্ছে যে সবগুলো চোখ একসাথে ওনার দিকে তাকিয়ে আছে। আবার কোনো কোনো চোখের পলক ফেলছে, আবার কোনো কোনো চোখ ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মানে কোনো কোনো চোখের পলক ফেলে, কোনো কোনো চোখ তাকিয়ে থাকে। উনি যখন এই দৃশ্য দেখেছেন, উনি এমন চিৎকার দিয়ে উঠেছেন ভয়ে, ওখানে উল্টো দিকে ঘুরে দিয়েছেন দৌড়। গ্রামে যাওয়ার পথ বা ওনার বাড়িতে যাওয়ার পথ ওটাই যে একমাত্র ছিল তা না, অন্য পথ দিয়ে যাওয়া যেত। তো ওইটা তো মেইন রাস্তা ছিল, উনি ওই দিক থেকে ঘুরে উল্টো দিকে দৌড় দিয়েছেন। পরে আর একটা বিকল্প রাস্তা দিয়ে উনি বাড়িতে চলে আসছেন। বাড়িতে চলে আসার পর তো চিৎকার করে বলতেছেন, হায় হায় এটা আমি কি দেখলাম রে, হায় হায় এটা আমি কি দেখলাম, এটা কি, এই মহিলার এতগুলো চোখ কেন? এই কথা বলতে বলতে হঠাৎ করে কাশি শুরু হয়েছে। সে যে কাশি, ভয়ঙ্কর কাশি, কাশতে কাশতে একটা পর্যায়ে তার গলা দিয়ে কিছুটা রক্তও বের হচ্ছে। দেখা যাচ্ছে মানুষ যখন খুব বেশি মাত্রায় কাশে, সমস্ত শক্তি দিয়ে কাশে, তখন গলা থেকে রক্ত বের হতেই পারে। সবাই এটাই মনে করেছেন। কিন্তু ঝামেলা হয়ে গেল তখনই যখন এই যে জাফর সাহেব, উনি ওই রাত্রে মারা গেলেন। জাফর সাহেব মারা গেছেন, উনি এরকম একটা ঘটনার প্রেক্ষাপটে মারা গেছেন। পরিবারের সদস্যদের সাথে তো উনি এই বিষয়ে শেয়ার করেছেন। জাফর সাহেব মারা গেছেন, এরপর মতিন মিয়া এই জিনিসটা দেখেছেন। মতিন মিয়া দেখার পর এটা আবার উনি গ্রামের মানুষদের কাছে বলেছেন। এলাকার যারা আছেন তারাও তো এই বিষয়টা জানাজানি হয়ে গেছে এলাকার মধ্যে। ওনার পরিবারের সদস্যরাও বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। তখন তো এলাকার মধ্যে বেশ একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে যে এটা কি, এ নিশ্চয়ই যক্ষা বিবি, যক্ষা ছড়িয়ে দিচ্ছে। কারণ ওই সময় যে ওলা বিবি, বসন্ত বুড়ি বা বসন্ত বিবি এরকম শোনা যেত, তো এটা মনে হচ্ছে যক্ষা বিবি বা যক্ষা বুড়ি, এ যক্ষা ছড়িয়ে দিচ্ছে। কারণ গ্রামে কিন্তু যেই কথাটা প্রচলিত ছিল তা না, শহরেও কিন্তু এটা প্রচলিত আছে। এখনো পর্যন্ত এটা রয়ে গেছে যে যক্ষা হলে রক্ষা নাই, বা যার হয় যক্ষা তার নাই রক্ষা। যক্ষা যদি হয় দীর্ঘ একটা সময় কিন্তু ওষুধ খেতে হবে। কিন্তু
এটার তো একটা নির্দিষ্ট সময় ছিল। আস্তে 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 কাশি বাড়তো, এরপরে মারা যেত। এই অল্প কয়েকদিনে যে মানুষ যক্ষা হলেই মারা যেত, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু এটা হচ্ছে কেন? নিশ্চয়ই এটা স্বাভাবিক কোনো যক্ষা না। এই যক্ষাটা রোগ আকারে আসছে না, এই যক্ষাটা ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে দিচ্ছে কোনো এক অশরীরী। তখন তো মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে, লোকজন যে যার মতো হুজুর কবিরাজের কাছে যাওয়া শুরু করছে। কেউ এই বিষয়ে কিছুই বলতে পারে না। যেই এই কাহিনী শোনে, এই জাফর সাহেবদের সাথে যেটা হয়েছিল, ওই মাঝিও তো বলেছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, মাঝির কিন্তু কোনো সমস্যা হয়নি। যে যার মতো খোঁজাখুঁজি করছে, কেউ এটা সমাধান দিতে পারে না। এরপরে একজন হুজুরের কাছে গিয়েছিল। সেই হুজুর বেশ মোটামুটি অনেক কিছু জানেন আর কি। ওনার কাছে যখন যাওয়া হয়, তখন উনি এতটুকুই বলেছিলেন যে এই ধরনের যে সমস্ত পিশাচিনী বা পিশাচ যেগুলো রয়েছে, যেগুলো অসুখ ছড়ায়, এদের সাথে সাধারণ কোনো রাকিরা ডিল করতে পারে না। সাধারণ কোনো রাকিদের দ্বারা সম্ভব হয় না এদেরকে তাড়ানো। এদেরকে তাড়ানোর জন্য অনেক আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তির প্রয়োজন হয়, যারা সাধারণত ঝাড়ফুঁক দিয়ে টাকা পয়সা গ্রহণ করেন বা টাকা পয়সা নিয়েছেন কখনো, বা এই ধরনের অভ্যাস যাদের মধ্যে আছে, তারা সাধারণত এদের সাথে ডিল করা বা ডিল করতে পারে না। ওই ধরনের আধ্যাত্মিক ক্ষমতা তাদের থাকে না, অনেকটা কমে আসে আর কি। তো যার কারণে উনি এটা ট্রিটমেন্ট করতে পারবেন না। উনি বলেন যে আমি তো মাঝে মাঝে কিছু টাকা পয়সা নেই, অনেক সময় চেয়েও নেই, আমার দ্বারা এটা হবে না। আমি এই কাজ করতে গেলে আমার যক্ষা হবে, আমি টিকতে পারবো না এর সাথে। সুতরাং তোমরা অন্য কারো কাছে যাও, আর খুব দ্রুত যেতে হবে, তা না হলে কিন্তু পুরো গ্রাম একদম শ্মশান বানাই দিবে, একদম পুরো গ্রাম ছারখার করে দিবে। ছোট বাচ্চা থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সব শেষ করে দিবে একদম। এই কথা শোনার পর তো আসলে লোকজন বেশ আতঙ্কিত হয়ে পড়ে। তো এর মধ্যে ঘটে আরেকটা ঘটনা, যার সাথে ঘটে তার নাম হচ্ছে কালু মিয়া। এই কালু মিয়া, উনিও সন্ধ্যার পরে একদিন আসছিলেন। তো উনি যেই রাস্তা দিয়ে আসছিলেন, ওই রাস্তায় হঠাৎ করে না কি হয়, ওই ঝড় বাতাস শুরু হয়েছে। ঝড় বাতাস শুরু হয়েছে, উনি চিন্তা করেন কি ব্যাপার, এখন তো ঝড় বাতাসের সময় না, কোনো কথাবার্তা ছাড়াই ঝড় বাতাস শুরু হয়ে গেল, ঘটনাটা কি? এর মধ্যে উনি দেখতে পান সাদা শাড়ি পরে একটা মহিলা রাস্তার এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। রাস্তাটার কিন্তু দুপাশে ঢালু ছিল, মনে হচ্ছে ওই ঢালু অংশ বেয়ে একজন মহিলা উঠলো, সাদা শাড়ি পরা, মাথায় ঘোমটা দেয়া, আবার ওই পাশে ঢাল বেয়ে ক্ষেতের মধ্যে নেমে চলে গেল। আর যখন নেমে চলে যাচ্ছিল, হঠাৎ করে কাশতে শুরু করেছে। এতক্ষণ কিন্তু কাশে নাই। তখন তো এই কালু মিয়া বুঝতে পারছে সর্বনাশ হয়ে গেছে রে, আমি তো এখন এই যক্ষা বিবির খপ্পরে পড়ছি, আমার তো আর নিস্তার নাই। তো উনি নাকি ওই বাড়ি যেতে যেতেই তার কাশি শুরু হয়ে গেছে। কাশতে কাশতে একটা সময় গলা দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। শুধু এই কালু মিয়া নন, গ্রামের যেই নাকি দেখে, অথবা না দেখলেও গভীর রাতের বেলা বাড়ির পাশ দিয়ে যারাই নাকি এই কাশির শব্দ শুনেছে, তাদেরই সমস্যা হয়ে গেছে। এইভাবে তো চলতে দেয়া যায় না। কি করা যায়, কি করা যায়? এর মধ্যে জাফর সাহেব মারা গেছে, মতিন মিয়া, কালো মিয়া, তারা কিন্তু তখনও মারা যায়নি। আর ওই যে বলেছিলাম, মাঝির কিন্তু কিছুই হয়নি, সে একদম স্বাভাবিক আছে, তার কোনো সমস্যা হয়নি। অথচ সে কিন্তু ওই কাশির শব্দও শুনেছে, সে ওই যক্ষা বিবির কাছ থেকে পয়সাও নিয়েছে, কিন্তু সেটা পয়সা ছিল না, সেটা ছিল মাছের আঁশ। এখন তার কিছু হচ্ছে না। সবাই চিন্তা করে যেহেতু সে নৌকা পার করে দিয়েছে, এই জন্য তার মধ্যে এই রোগটা ছড়িয়ে দেয়নি। মানুষজন তো প্রচন্ড রকমের আতঙ্কিত হয়ে পড়ে, অনেকেই গ্রাম ছেড়ে তাদের কাছাকাছি যে আত্মীয় স্বজনদের বাড়ি আছে সেখানে চলে যেতে শুরু করে। কিন্তু এভাবে তো আসলে চলে যাওয়ার কোনো সমাধান হলো না। সবাই যদি চলে যেতে থাকে, এই গ্রামটা কি হয়ে যাবে? তখন একটা খবর আসলো, বেশ অনেকটা দূরে একটা গ্রামে একজন ব্যক্তি আছেন, উনি হচ্ছে সাধক টাইপের, একজন হিন্দু সাধক। তার নাম হচ্ছে জনার্দন বৈরাগী। জনার্দন বৈরাগী, ওনার বয়স 50 থেকে 60-এর মধ্যে। উনি সংসার বিরাগী মানুষ, ওনার কোনো পরিবার নাই। উনি অত্যন্ত নম্রভাষী মানুষ, সবার সাথে উনি তুই তুকারি করে কথা বলেন, তবে খুবই নম্রভাষী মানুষ, কখনো কারো উপর রাগেন না। মানুষজন যেটা দেয়
সেটা উনি খান, না দিলে কারো কাছে চানও না উনি। আর মানুষজনও ওনাকে খুব ভালোবাসেন, সম্মান করেন। দেখা গিয়েছে যে বেশ কিছু সমস্যা নিয়ে ওনার কাছে গেলে উনি চেষ্টা করছেন সেগুলো সমাধান করার জন্য। ওই হুজুর বলেছিলেন যে এই ধরনের সমস্যাগুলো কোনো সাধারণ রাখি দ্বারা হবে না, সাধক টাইপের লোক দরকার, যাদের অর্থের প্রতি কোনো মোহ নেই। এই টাইপের লোক দিয়ে এই কাজগুলো সাধারণত হয়। তা না হলে এই ওলা বুড়ি, বসন্ত বুড়ি, এই যক্ষা বুড়ি, এরা এই ধরনের লোকদেরকে গোনেও না, যারা টাকা পয়সা গ্রহণ করেন আর কি, টাকার লেনদেন যারা করেন। এদের সাথে কখনোই এই ধরনের রোগ ছড়িয়ে দেওয়া পিশাচিনীগুলোর কোনো ধরনের কোনো কাজ হয় না, উল্টো এরাই মারা পড়ে। যাই হোক, এই ধরনের কথাবার্তা যখন কানে আসে তখন সবার মাথার মধ্যে একটা জিনিস কাজ করে, তাহলে এনাকে দিয়ে কাজ হতে পারে। ওনার কাছে যান কয়েকজন, যাওয়ার পর দেখা গেল উনি ওনার যে ঝুপড়ি ঘর ছিল বহু বছর ধরে ওখানেই উনি থাকেন। ওনার কাছে যাওয়ার পর উনি হাসি মুখে তাদেরকে বসতে বলেন। কি হয়েছে জিজ্ঞাসা করলে তখন একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওই লোকদের মধ্যে কিন্তু এই যে যিনি মাঝি, যাতে ভালো করে উনি বর্ণনা করতে পারেন, ওই মাঝিও গিয়েছিলেন। সব কথা শোনার পর ওই জনার্দন বৈরাগী বলতেছেন, সব কথাই তো শুনলাম রে, আমি তো এখন এসব কাজ আর করি না, কেউ আসলে খুব জরুরি হলে কিছু কাজ করি, কিন্তু এটা তো একটা পুরো গ্রামের মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত, আমাকে তো এই কাজটা করতেই হবে, চল তোদের সাথে ওই গ্রামে যাব। এরপর জনার্দন বৈরাগী ওই গ্রামে চলে আসেন। উনি যেই বারে আসেন সেই বারটা হচ্ছে রবিবার, এতটুকু জানা যায় ওই বারটা রবিবার ছিল। তো আসার পর উনি সবাইকে বলে দেন যে উনি মেইন কাজটা করবেন হচ্ছে মঙ্গলবারের দিন। এর মধ্যে উনি পুরো গ্রামটা একটু ঘুরে ফিরে দেখবেন, কোথায় কি হয়েছে বা কোনো আশয় বিষয়, এগুলো উনি বোঝার চেষ্টা করবেন। আর এর মধ্যে উনি ওই জিনিসের সাথে যোগাযোগের চেষ্টা করবেন। সোমবারের দিন উনি সবাইকে ডাকেন এবং বলেন, এই জিনিসটা এরকম যে তো কাছেই ঘেঁষা যায় না, এর এমন তেজ যে ওর কাছে ঘেঁষাটাও মুশকিল হয়ে যায়। তারপরও আমি চেষ্টা করব, মঙ্গলবার রাতের বেলা তোরা অনেকেই আসবি, তবে যারা একটু দুর্বল চিত্তের লোক এদের আসার দরকার নাই, আর বাচ্চা কাচ্চা বা মহিলা মানুষ যারা আছে এদেরকে নিয়ে আসার দরকার নাই, এরা অনেক ভয় পেতে পারে। আর কিছু কিছু জিনিস উনি আনতে বলেছিলেন, কি কি আনতে বলেছিলেন এটাও আসলে ওভাবে জানা যায় না, অনেকদিন আগের ঘটনা তো। যাই হোক, মঙ্গলবার দিন সন্ধ্যার পর সবাই একটা বাড়ির বড় উঠোনে এসে জমায়েত হন। জনার্দন বৈরাগী বসেন, তবে উনি একটি আসন কেটে বসেছেন আর একটা বড় বৃত্ত এঁকেছেন। ওখানে যারা উপস্থিত ছিলেন তাদেরকে বলেন, সবাই এই বৃত্তের মধ্যে থাকবা, ভুলেও এই বৃত্তের মধ্যে থেকে এর ভিতর থেকে বাইরে বের হবে না, যদি বের হও তাহলে কিন্তু তুমি শেষ, সৃষ্টিকর্তা ছাড়া তোমার কেউ আর বাঁচাইতে পারবে না, তোমাকে মারবেই, যক্কা হয়ে মরবা না, তুমি ওই জায়গায় শেষ, ওই জায়গায় কাশি শুরু হবে, কাশতে কাশতে ওইখানেই শেষ হয়ে যাবা কয়েক মিনিটের মধ্যে। তাই খবরদার, যা কিছু হোক না কেন এখান থেকে বাইরে বের হবা না। তো জনার্দন বৈরাগী এটা বলে দেন। এরপরে উনি যেভাবে বলেছিলেন সেই অনুযায়ী ওই একটা আগুন জ্বালানোর ব্যবস্থা করানো হয়। তো সেই অনুযায়ী শুকনো কাঠগুলো আনা হয়েছিল, আগুন ধরানো হয়, কিছু লোক ওনাকে সাহায্য সহযোগিতা করছিলেন। একটা পর্যায়ে ওই লোকগুলোকে বলেন, তোমরাও এখন ওই বৃত্তের মধ্যে ঢুকে যাও, এখন আমাকে আর সাহায্য করতে হবে না, বাকি কাজ আমি করব। তো জনার্দন বৈরাগী উনি ওনার মতো করে শুরু করেছেন কাজ করার। তো উনি কাজ করছেন, মাঝে মাঝেই উনি কিছু একটা পরে ফু যখন দেন তখনই নাকি এই আগুনটা আরো ধপ করে আরো বেশি জ্বলে ওঠে, আর আগুনটা আকাশের দিকে উঠে যায়। ওঠার পর একটা কালো ধোঁয়া হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। তো যখন উনি ফু দেন সাথে সাথে এরকম হয়, এমনটা না যে তার মধ্যে কোনো দাহ্য পদার্থ ছুড়ে দিচ্ছেন, বিষয়টা কিন্তু এরকম না। এরকম উনি করছেন অনেকক্ষণ ধরে, করতে 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 দেখা যাচ্ছে যে কোনো কিছুই হয় না, ঘন্টা খানেক পার হয়ে যায়, কোনো কিছুই হয় না। তখন ওই জনার্দন বৈরাগী বলে ওঠেন, না রে, কাজ হবে না বলে মনে হচ্ছে, এই জিনিসটা এই পদ্ধতিতে আসলে আসবে না। এ কথা শোনার পর উপস্থিত লোকজন তো খুব হতাশ হয়ে যায়। জনার্দন বৈরাগীর মতো লোক, উনিও বলতেছেন কাজ হবে না, এ আসবে না, তাহলে সমাধানটা কিভাবে হবে? তখন
উনি যেটা করেন সেটা হচ্ছে যে উনি ওনার ওই বৃত্তের মধ্যে বসেই, উনি তো একটা ছোট বৃত্ত করে মানে আসন করে ওর মধ্যে বসেছিলেন, তো লোকজন দেখছেন যে উনি একটা শুকনো কাঠ নিলেন। ওখানে তো ওই যে আগুনে দেওয়ার জন্য শুকনো কাঠ ছিল, এই কাঠ নিয়ে উনি ওনার সামনে কিছু একটা আঁকিবুকি করছেন। মনে হলো যে উনি একটা মানুষের মাথার মতো কিছু আঁকালেন। মাথা আঁকানোর পর ওই মুখমণ্ডলের ভিতরে গোল 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 করে অনেকগুলো চিহ্ন দিচ্ছেন, মনে হচ্ছে এগুলো চোখ, উনি চোখ আঁকাচ্ছেন। এরপর যেটা করলেন সেটা হচ্ছে উনি ওনার ঝোলার ভিতর থেকে একটা শিশি বের করেছেন। ওই শিশির মধ্যে লাল টাইপের কিছু তরল ছিল, তরল পদার্থ। এটা যে আসলে কি ধরনের তরল পদার্থ, কোন পদার্থ দিয়ে এটা তৈরি করা হয়েছে এটা জানা যায় না। উনি কি করেছেন, ওই একটা চোখের উপরে ওই একটু লাল পদার্থটা দিয়েছেন। দেওয়ার পর কোন একটা চোখা জিনিস নিয়ে ওই খড়ির একটা অংশ উনি ভেঙে ফেলেছেন। ওখান থেকে দেখা যাচ্ছে যে একটু চোখা টাইপের কিছু অংশ বিশেষ ওখান থেকে খুলে নিয়েছেন, হাত দিয়ে ভেঙে নিয়েছেন। তারপর ওই চোখের উপরে উনি যখনই আঘাত করেছেন, হঠাৎ করে চতুর্দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। ওই ঝড়ে ওই আগুন জ্বালানো হয়েছে, ওই আগুন ওই সময় নিভে যায়, ওই ছাইটাই চারদিকে ছড়িয়ে পড়ে। যখনই হঠাৎ করে এটা হয়েছে, তখন বৃত্তের মধ্যে যারা ছিল এরা তো আতঙ্কিত হয়ে পড়ে, হায় হায় এটা কি হলো। তখন কিন্তু ওই জনার্দন বলে দিয়েছিলেন, এই খবরদার, কিন্তু কেউ কিন্তু বের হবে না, এখন কিন্তু ঘটনা শুরু হচ্ছে। এরপর উনি যেটা করলেন সেটা হচ্ছে আর একটা চোখের উপরে একটু তরল দিলেন। তারপর ওই যে চোখা অংশ, যেটা ওই কাঠের চোখা অংশ, এইটা দিয়ে যখনই উনি আর একবার খোঁচা দিবেন, দূর থেকে প্রচন্ড জোরে একদম বাজ খাই কণ্ঠে কেউ একজন বলে উঠেছে, এই বৈরাগী থাম, থাম বৈরাগী, নতুন করে কিন্তু খোঁচা দিস না, আমি আসছি। তখন বৈরাগী বলতেছেন, এবার পথে আসছো না, এতক্ষণে তো আসো নাই। যখন চোখ কানা করে দিতে শুরু করছি তখন আসছো, তোমার দৌড় আমার বোঝা হয়ে গেছে। তখন দূর থেকে ওই জিনিসটা বলতেছে যে, বৈরাগী ভালোই ভালো এখান থেকে চলে যা, নাহলে কিন্তু তোকে এখানেই মেরে ফেলবো। তখন বৈরাগী নাকি অট্ট হাসি দিয়ে ওঠেন। বৈরাগী বলে ওঠেন, তুই এই পর্যন্ত আসছিস, তোকে এই পর্যন্ত আনতে পারছি, তোর দুর্বলতা কি আমরা জানি না? তুই এখন আমাকে হুমকি দিচ্ছিস মেরে ফেলবি না? সেই ক্ষমতা যে তোর নাই সেটা তুইও জানিস, আমিও জানি। তোর জারি জুরি কিন্তু বুঝে ফেলছি, এখন তুই এখান থেকে যাবি কিনা বল। ওখানে যে উপস্থিত লোকজন তারা তো অনেক ভয় পাচ্ছেন। তারা দেখতে পান যে বেশ কিছুটা দূরে একটা সাদা অবয়ব দেখা যাচ্ছে, মনে হচ্ছে সাদা শাড়ি পরা অবয়ব, কিন্তু অন্য কিছু দেখা যাচ্ছে না, জাস্ট একজনের উপস্থিতি বোঝা যাচ্ছে। আর কণ্ঠস্বরটা এমন ভয়ঙ্কর আকারে আসছে, মনে হচ্ছে বড় টাইপের কোনো সাউন্ড বক্স লাগালে সাউন্ড অনেক বাড়িয়ে দিলে যেভাবে ওই সাউন্ড মাথার মধ্যে বাড়ি খায়, ওই রকম মাথায় হিট করছে, মাথা ব্যথা শুরু করেছে। এদিকে এই জনার্দন বৈরাগী উনি বলছেন যে, তুই এই গ্রামে কেন আসছিস, কি তোর উদ্দেশ্য? এই প্রশ্নের উত্তর সে বলে না, সে বলে না তো বলেই না। তখন ওই জনার্দন বৈরাগী বলছেন, তুই আসলে চক্ষুবিবি, যক্ষা ছড়ায় তোর মতো অনেকেই, কিন্তু তুই ওই কাতারে পড়িস না, তুই তাদের থেকে অনেক শক্তিশালী, এটাও আমি বুঝতে পারছি। অনেকে তোকে যক্ষা বুড়ি বা যক্ষা বিবি বললেও দিলাম, কিন্তু তোর সব চোখ কানা হয়ে গেলে কিন্তু তুই বাঁচবি না। তোর জীবন তোর চোখের সাথে সম্পর্কযুক্ত, সবগুলো চোখ যদি কানা হয়ে যায় তুইও মারা যাবি, এটা কিন্তু তুইও জানিস। দেব নাকি আর একটা চোখ কানা করে? এই বলে যখনই ওই জনার্দন বৈরাগী আর একটা চোখের দিকে খোঁচা দিবেন, তখন বলে, এই থাম থাম বৈরাগী থাম, আমি যাব। পর মুহূর্তে আবার বলে, না আমি যাব না। যখনই যাব না বলে, তখন বৈরাগী রেগে গিয়ে সত্যি ওই আর একটা চোখের উপর খোঁচা মেরেছেন। বিশেষ করে ওই চোখটা উনি যে ছবি এঁকেছেন আর কি ওই উঠানের মাটির উপরে, তখন আবার সে চিৎকার দিয়ে ওঠে। যখনই চিৎকার দেয় মনে হচ্ছে যে আশেপাশের যারা আসলে দুর্বল চিত্তের লোক আছেন ওই চিৎকারেই স্ট্রোক করে মারা যাবেন, এমন একটা অবস্থা। এরকম কয়েকবার বলে, প্রথমে বলে যাবো, পরে বলে যাবো না। যখন বলে যাবো না, তখন ওই জনার্দন বৈরাগী আবার চোখের উপর খোঁচা মারেন।
ওই মাটির উপর, আর তখনই ওর ওই চোখ অন্ধ হয়ে যায়। এরকম করতে করতে প্রায় অর্ধেক চোখ, মানে ওর যত চোখ আছে এর প্রায় অর্ধেকটাই কিন্তু শেষ। তখন নাকি ওই চক্ষু বিবি বলে, হ্যাঁ আমি যাব, তবে আমার কিছু শর্ত আছে, তা না হলে আমি যেতে পারবো না, আমি এখানে মারা গেলেও আমার পক্ষে যাওয়া সম্ভব না। তখন বলে কি শর্ত বল? তখন বলে 3টা কালো খাসি আর 3 কলস গরুর দুধ দিতে হবে। কোথায় দিতে হবে? খেয়া পারাপারের স্থানে, যখন সেই গ্রামে ঢুকেছিল, যেই জায়গাটা দিয়ে ঢুকেছিল ওই জায়গার পাশে রাতের বেলা এটা রেখে আসতে হবে, তাহলেই সে চলে যেতে পারবে, তারও এই গ্রাম থেকে মুক্তি লাভ হবে। কেউ তাকে পাঠাই নাই, এটাই তার কাজ, এই কাজ করলে তারা শক্তিশালী হয়, জাস্ট এতটুকুই বলেছিল। তখন ওই যে বৃত্তের মধ্যে থাকা যেই লোকজন ছিল, এদের মধ্যে যারা একটু অবস্থাশালী ছিলেন, তারা বললেন ঠিক আছে আমরা রাজি রাজি, বৈরাগী মশাই আপনি একটু বলে দেন যে আমরা এটা দিব। তখন বৈরাগী মশাই বলে দেন ঠিক আছে তাই হবে, যা আজকেই তোকে এটা দেব, এখনই গরু থেকে দুধ দুইয়ে দিয়ে আসবো, আমি নিজে যাব সেখানে, কিন্তু এরপর যদি আমি দেখছি তোকে এই এলাকায় আর একটা লোক যদি আক্রান্ত হয়েছে, তাহলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হবে, তোকে মেরে ফেলবো, এরা তুইও জানিস। তখন নাকি ওই চক্ষু বিবি বলে ওঠে, হ্যাঁ তোর প্রস্তাব মেনে নিলাম, তোর শর্ত মেনে নিলাম, আমি শর্ত ভঙ্গ করি না, আমি চলে যাব যদি এই জিনিসগুলা দিস, তবে যারা আক্রান্ত হয়েছে এরা কেউ বাঁচবে না, নতুন করে কেউ আক্রান্ত হবে না। তখন ওই যে জনার্দন বৈরাগী যিনি, উনিও জানতেন যে এই চক্ষু বিবি দ্বারা যদি কেউ একবার আক্রান্ত হয়ে যায় আসলে এটা ভালো করা যাবে না, তবে নতুন করে যেহেতু কেউ আক্রান্ত হবে না বলে কথা দিয়েছে, এটাই একটা বড় সার্থকতা, কারণ এরা কারোর সাথে আসলে ডিল করে না, এদেরকে হাজিরই করা যায় না, এদের হাজির করার পদ্ধতিটাও অত্যন্ত দুরূহ ব্যাপার। তো যাই হোক, ওখানে শর্ত অনুযায়ী সবকিছু হয়ে যায়, সে রাজি হয়ে যায়, তারপরে গিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। ওই রাতেই 3টা কালো খাসি আর হচ্ছে দুধ, যাদের বাড়িতে আসলে দুধের গাই ছিল, সাথে সাথে তারা মানে দোয়াতে শুরু করেন অল্প সময়ের মধ্যেই নির্দিষ্ট জায়গায়, বিশেষ করে যে বৈরাগী সাহেব যেখানে ছিলেন ওইখানে সবাই দুধ নিয়ে আসে, দেখা যায় 3টা কলসে দুধ ভরতে খুব বেশি সময় লাগে নাই আর কি, ঘন্টাখানেক সময় লেগেছে আর কি। এরপর সবাই মিলে বলতে ওই বৈরাগী সাহেবের সাথে 10-12 জন লোক, ওই গ্রামের গণ্যমান্য ব্যক্তি, তারা ওখানে গিয়ে ওই 3টা খাসি বেঁধে রেখে আসেন। খাসির গলায় যে দড়ি ছিল, ওই দড়ির মাথায় যে চোখা একটা খুঁটি থাকে আর কি, অনেকে এটাকে কাঠি বলে, খুঁটি বলে, বাঁশের তৈরি হয় আর কি এই জিনিসটা, এটা মাটির মধ্যে গেড়ে দিয়ে আসেন আর ওই কলসটাও রেখে দিয়ে আসেন। পরদিন সকালবেলা ওখানে গিয়ে কিছুই পাওয়া যায়নি, মানে কিছুই না, কেউ যে ওটা চুরি করে নিয়ে যাবে এমন সাহসও কারো ছিল না, সবাই তো জানতো যে এটা আসলে কি কারণে দেওয়া হয়েছে। তবে ওই রাতের পর থেকে আর কখনোই এই চক্ষু বিবিকে ওই গ্রামে দেখা যায়নি, সে যে কোন গ্রামে চলে গেছে, কোথায় চলে গেছে এটা জানা যায় না, এতটুকু জানা যায় তার চোখ যেগুলো ছিল এর অর্ধেকটাই শেষ করে দিয়েছে এই জনার্দন বৈরাগী। এরপর দেখা গিয়েছে যে ওই যারা আক্রান্ত হয়েছিলেন, এই যে মতিন মিয়া, কালো মিয়া সহ আরো যারা যারা আক্রান্ত হয়েছিলেন, এনারা কিন্তু পর্যায়ক্রমে মারা গিয়েছেন। ওনারা ওনাদের মতো করে চিকিৎসা নিয়েছিলেন, তবে আসলে চিকিৎসা নেওয়ার সুযোগ ওভাবে হয়নি। যারাই আক্রান্ত হয়েছিলেন তারা মারা গেছে, শুধু ওই মাঝির কিছুই হয়নি। এই মাঝি বেঁচে গিয়েছিলেন যিনি এই চক্ষু বিবিকে দেখেছেন সরাসরি। তো এই যে জনার্দন বৈরাগী, উনি যখন এই কাজটি শেষ করলেন, শেষ করার পর সবাই তো ওনাকে টাকা পয়সা বা কিছু অর্থকরী বলতে যার যেটা সামর্থ্য ছিল দিতে চেয়েছেন, কিন্তু উনি কিছুই গ্রহণ করেননি। উনি বলেছিলেন যে এগুলো গ্রহণ করলে কখনো এই ধরনের শক্তিশালী এন্টিটিগুলোর সাথে আসলে ফাইট করা যায় না, এগুলো গ্রহণ করলেই আত্মার শক্তিটা কমে আসে, আত্মার ফ্রিকোয়েন্সিটা কমে আসে। উনি চলে গিয়েছিলেন। এরপরে এই চক্ষু বিবির ঘটনা আর কখনো ঘটেছে ওই গ্রামে এটা শোনা যায়নি। প্রিয় লিসেনার্স, এরকম যে বিষয়গুলো, এই বিষয়গুলো আগে অনেক হতো, এখনো হয় না এটা বলা যাবে না, তবে এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষণীয় কিন্তু একটা ব্যাপার রয়েছে, তা হচ্ছে যে এই যে আমরা একজনের নাম শুনি, শ্রী লোকনাথ ব্রহ্মচারী,
ওনার যেই সমাধিস্থল এটা কিন্তু নারায়ণগঞ্জের বারাদি নামক স্থানে। শোনা যায় যে উনিও এরকম ওলাবুড়িকে তাড়িয়েছিলেন। আবার দেখা যাচ্ছে যে এই যে রাজবাড়ির একদম রেল স্টেশন যেটা, এখান থেকে যদি একটু আগানো যায়, সুইপার কলোনির ঠিক আগে একটা মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসা আমিও লেখাপড়া করেছি। ওখানে আব্দুর রহমান পীর সাহেব, আমরা দাদা হুজুর বলতাম। তো শোনা যায়, আমি শুনেছি আর কি অন্যদের মুখে, ওনার যারা মুরিদানরা ছিলেন তাদের মুখে শুনেছি যে উনিও একটা সময় এই বসন্ত বুড়িকে তাড়িয়েছিলেন। বসন্ত বুড়ির সাথে কথা বলেছেন, চিনচিনে কণ্ঠ, বাইরে কথা বলছে, এরকমও শোনা গিয়েছে। আসলে সত্যিকার অর্থে যারা আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, তারা এদের সাথে ডিল করতে পারেন। রুহের শক্তি যদি স্ট্রং না হয়, আত্মার ফ্রিকোয়েন্সি যদি হাই না হয়, তাহলে এই ধরনের এন্টিটিগুলো কাউকে গোনাই ধরে না। টাকা পয়সা নিয়ে যারা কাজ করেন, পূর্ব থেকেই টাকা পয়সা ফিক্সড করে রাখেন, ওনাদের আত্মার ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক দুর্বল হয়ে যায়, যে কোনো মুহূর্তে এরা অ্যাটাক করে বসবে। যারা শুধু মানুষের উপকারের জন্য কাজ করেন, এনাদের আত্মার ফ্রিকোয়েন্সি, রুহের ফ্রিকোয়েন্সিগুলো অনেক হাই থাকে। তখন এই এন্টিটিগুলো এটা বুঝতে পারে যে এদের সাথে কিন্তু লড়াই করে পারা যাবে না, তখন এরা হার মানে। না হলে কিন্তু এরা এমন এক ধরনের এক একটা জিন বা পিশাচিনী, এরাও কিন্তু অনেক শক্তিশালী, রোগ ছড়িয়ে দিচ্ছে, কতটা শক্তিশালী। সুতরাং এদের সাথে ফাইট করতে গেলে অন্তরের যে বিশুদ্ধতা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা এ পর্যন্তই। ধন্যবাদ জানাচ্ছি সৌমিত্র রয়কে আবারও, এবং তাকে যিনি ঘটনা দিয়েছেন তাকে। ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রোমান, ধানমন্ডি থেকে। রোমান তার বড় ভাইয়ের সাথে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি রোমানের পাঠানো ঘটনায়। রোমানের বড় ভাইয়ের নাম আরমান। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন, আর 90 দশকে তার সাথে এই ঘটনাটি ঘটেছিল। তো সেই সময় তিনি কলেজে পড়তেন, গিয়েছিলেন নানাবাড়ি বেড়াতে। তো খুব সুন্দর একটা পরিবেশ, নানা বাড়িতে সবাই মানে একসাথে আছে, অন্য মামাতো ভাই, খালাতো ভাই, তারা একসাথে বসে আড্ডা দিচ্ছে এবং তাদের বেশ ভালো সময় কাটছে। এবং তখন তো আসলে উঠতি বয়স, বেশ ইন্টারেস্টিংও। তো আরমান যেটা করেছিলেন, তার মামাতো ভাইদের সাথে হেঁটে চলে গিয়েছিলেন গ্রামে ঘুরতে সন্ধ্যার পরে, এবং হাঁটতে হাঁটতে তারা চলে যায় দূরে এবং তাকে বিভিন্ন জায়গা দেখায় তার মামাতো ভাইরা। তো একটা মাঠ আছে, ওই মাঠটা খুব সুন্দর, মানে স্কুলের মাঠ, এবং স্কুলের মাঠের পাশে একেবারে রাতের বেলা দেখা যাচ্ছে স্কুলের যে ঘরগুলো ওগুলো অন্ধকার হয়ে থাকে। তো চাঁদের আলো যখন পড়ে মাঝখানে, তখন ঠিক মাঝখানটায় আলো, চারিপাশে অন্ধকার, খুব সুন্দর একটা পরিবেশ নাকি লাগে। তো আরমান সেখানে বসে মামাতো ভাইদের সাথে আড্ডা দিচ্ছিলেন, এবং মামাতো ভাইরা তাদেরকে বলছিলেন যে দেখ কি সুন্দর। তো তার এক মামাতো ভাই স্কুল ঘরের দিকে দেখাচ্ছিলেন, কারণ স্কুল ঘরের চালের যে টিনটা ওটা নতুন লাগছে, তো ওইটা একেবারে ইস্পাতের মতো রং, আর চাঁদের আলো পড়ে ওইটা চমকাচ্ছে, আর চালের নিচের অংশটা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো মনে হচ্ছে একদম চকচক ইস্পাতের নিচে অন্ধকার একটা জায়গা, খুব সুন্দর। এবং ওই মানে চারপাশে এরকম ঘিরে আছে তো ঘরগুলা, জাস্ট মাঝখানে পড়ছে আলোটা, আর ওই চালটা চকচক করতেছে। তো খুব সুন্দর, আসলে সুন্দর। তো আরমান মানে একদম তাকায় থাকলো মুগ্ধ হয়ে। তো এর মধ্যে খুব সুন্দর একটা ফুলের সুবাস আসতেছে। তো আরমান বললো যে খুব সুন্দর একটা ফুলের ঘ্রাণ আসতেছে, এটা কোন গাছ? তো বলতেছে, তার মামাতো ভাই একদিন বলছে দোলন চাপা, দোলন চাপার ঘ্রাণ, এটা মানে এই গরমকালে হয়, সন্ধ্যার সময় খুব সুন্দর ঘ্রাণ আসে। তো আমার বলছে হ্যাঁ আমি অনেক জায়গায় পাইছি, ঢাকাতেও, মানে আমাকে একজন বলছিল এটার নাম বাটারফ্লাই লিলি। তো যাই গাছটা একটু দেখি চল। তো তার মামাতো ভাই বললো আচ্ছা চল। তার দুই মামাতো ভাই ছিল, একজন বললো যে আমি বাসার দিকে যাই, তোর ওই গাছ দেখাই নিয়ে আয়, তবে রাতের বেলা গাছের নিচে যাওয়া মানে ঠিক না, স্কুলের গাছের নামে তো জানোসি। মানে একজন বলতেছে আর এক মামাতো ভাইরে, তো সে বলতে যে আরে বেটা এগুলো ভুয়া, কি আর। তো বলে কেন? আমার বলে কেন, কি হয়েছে? বলে না এই গাছের এনে মানুষ রাখতে যায় না, মানুষ কয় যে এনে জিনপরি থাকে, জিনপরি থাকে, আবার অনেক সময় সাপ হয়ে থাকে আশেপাশে, এগুলা। তার মানে বলে আরে এগুলা কিচ্ছু না, চলো, যে সুন্দর বলে সে হাঁটতে হাঁটতে যায়। তো তার মামাতো ভাই তাকে নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, এবং তারা কাছায় যাচ্ছে স্কুল ঘরের দিকে, মানে এই গাছটা হচ্ছে স্কুল ঘরের পিছনে, আর ঘ্রাণটা মনে হচ্ছে আরো মানে ডিপ হচ্ছে, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে ছড়ায় যেয়ে আসতেছে এবং ডিপ ভাবে লাগতেছে নাকে।
তো হাঁটতে হাঁটতে দুইজন চলে গেল একদম মানে ওই মাঝখানের ফাঁকা জায়গাটায়, এবং একটা কর্নার দিয়ে বেরোতে হবে। এখন দেখা যাচ্ছে স্কুলের জানালাগুলো দেখা যাচ্ছে, দরজাটা দেখা যাচ্ছে বন্ধ দরজা। এখন না এই একটু আগে যেরকম সুন্দর লাগতেছিল সেটার থেকে কেমন যেন একটু ভীতিকর লাগতেছে জায়গাটা। মনে হচ্ছে যে এই ঘরগুলোর প্রাণ আছে, এগুলো তাদের দিকে তাকায় আছে এবং তাদেরকে অবজার্ভ করতেছে, এরকম লাগতেছে। তো মানে আরমানের এরকম ফিল হয়েছে। তো আরমান তার কাজিনকে বলতেছে, এই দেখো কি অবস্থা, এই ঘরগুলোকে দেখে মনে হচ্ছে এগুলো জীবন্ত, এগুলো আমাদের দিকে তাকায় আছে। তো তার কাজিন বলতেছে, আর এই উদ্ভট কথা, কিসের কি, চলো আমরা যাই কোনা দিয়ে বেরোই। তো হেঁটে তারা ওই যে এই পাশে আর এই পাশের যে স্কুল ঘরগুলো, এটা কোনা দিয়ে বের হয়ে গেল। ঘ্রাণটা বেশ ডিপ। এখন যেখানে বের হয়ে আসছে ওই জায়গাটা অনেক সুন্দর, মানে ওইখানে একটা বেশ বড় দোলন চাপা গাছ আছে এবং ওইটার নিচে অনেক ফুল পড়ে আছে এবং চাঁদের আলো পড়ে ওই গাছের ছায়া চারিদিকে ছড়াই গেছে, মানে গাছের পাতার ফাঁকফোকর দিয়ে স্টাইলিং হচ্ছে, মানে অসাধারণ সুন্দর। আরমানের কাছে নাকি খুব সুন্দর লাগছে। তো সে দেখে বলে, আর কয়েকটা ফুল নেই হাতে ম্যান, বলে সে কতগুলো ফুল টোকায় নিয়ে এসে আরমান তাড়াতাড়ি হেঁটে চলে গেছে গাছটার মূল লিশের দিকে, মানে ডালের দিকে, যে সে 2 হাত দিয়ে ঝাঁকা দিছে ডালটা। তো তখন তার মা তো বলছে, এই করো কি বলে সে সিরিয়াস হয়ে গেছে, সে করো কি। আরমান বলে, আরে না, আরো কিছু ফুল পড়ুক, আরো কিছু টোকায় নেই। তো এইটা বলতে বলতেই আরমান আবার ঝাঁকি দিছে গাছে, তো আরো কিছু ফুল পড়ছে, পাতা পড়ছে। তো মানে সে মজা পেয়েছে এটা করে, এবং তার মামাতো ভাই তখন বললে একটু আপসেট হয়ে গেছে, আরে তুমি কি করতেছো আরমান, বাসায় তো এটা চিল্লাচিল্লি করবো, তোমার গাছের কাছে আনছি এটা শুনলেই, স্কুলে গাছের কাছে কেউ আসে না, এই চলো তুমি আসো। তো আরমান নাকি যখন ডালটা ছেড়ে দিচ্ছে তখন নাকি তার শরীরটা কেমন যেন একটা ইলেকট্রিক শকের মতো লাগছে, এবং মনে হচ্ছে যে ঠান্ডা একটা স্রোত তার সরাসরি নেমে গেছে। আরমান মানে কেঁপে উঠছে মানে ইলেকট্রিক শকের মতো খেয়ে সে অবাক হয়ে গেছে। তো সে গাছটার দিকে তাকাইছে, হঠাৎ সে দেখলো যে গাছটার একটা ডালের মধ্যে মনে হচ্ছে যে কালো একটা সাপ কয়েল করে আছে, এরকম করে পেঁচায় আছে, এবং মনে হলো তার দিকে এরকম তাকাইছে, এবং আরমান স্পষ্টভাবে দেখছে যে সাপটা মানে ফনা তুলছে, মানে হুড ওপেন করছে, ছোট্ট একটা ফনা, মানে বেশ বড় সাপ না, ছোট একটা কালো রঙের সাপ, এবং এই যে চাঁদের আলো পড়ছে ওটা চকচক করতেছে ওটার মাথাটা, সেটা তার দিকে এরকম তাকায় আছে, সে বুঝতে পারছে এবং জিভ বের করছে। তো আরমান একটু ভয় পেয়ে গেছে এবং ইলেকট্রিকের শকের মতো যা লাগছে সে চিন্তা করলো কিনা আমার কামড় টামড় দিল নাকি। তো সে পিছায় আসছে আস্তে আস্তে। তো তারপরে সে আর কেয়ার করা নেই, তার মামাতো ভাই নাকি সাপটাকে দেখছে, দেখে তাকে হাত ধরে টান দিছে, বলে চলো। তার হাতের মধ্যে কতগুলা ফুল এরকম ছিল। তো আরমান একটু অবাক হয়েছে যে এইভাবে নিল কেন। তো তার মামাতো ভাই বলতেছে, ফুলগুলা ফালায় দাও। সে বলছে, কেন, আমি তো ফুল নিছি ওখান থেকে করার জন্য, গাছ ঝাঁকি দিলাম কেন। আরে ফালাও, এখানে খারাপই আছে, এটা ঠিক না। তার মান বলে, তুমিও এটি বিশ্বাস করো ম্যান, এইসব কথাবার্তা তুমি এগুলো নিয়ে করতেছো, সাপ থাকতেই পারে একটা গাছে, এটা কোনো বিগ ডিল না। এগুলো বলতে বলতে সে তার মামাতো ভাইয়ের সাথে হেঁটে আসছে। তো মামাতো ভাই একটু গম্ভীর হয়ে গেছে, আর কিছু বলে নাই। তো সে বলছে, আরে তোমরা ভূত প্রেত নিয়ে বেশি বিশ্বাস করো। তো তার মামাতো ভাই বলে যে, তুমি বিশ্বাস করো না? বলে, না, আমি ওরকম এতটা মাথা ঘামাই না, এখানে এগুলো নিয়ে আমার এত কনসার্ন নাই। তো মামাতো ভাই বলছে, আরে ওই যে এইখানে দেখছো তুমি আমাদের এইখানে আগে পরিত্যক্ত শ্মশান ছিল, এখানে যে তোমার নিয়ে বসায় রাখি না এক রাত, তুমি বুঝবা ঘটনা কি। তো আরমান হাইসা দেয়, বলে কি, আরে চলো আমি যাবো এখানে দেখি। তুমি বলতাম, মামাতো ভাই বলছে, না মোটেই না, ওখানে যাওয়াই যাবে না, আসো তুমি। বলে, আরে চলো বলে সে হাত ছাড়াই নিয়ে আরমানের হাত ধরে টানছে, আরমান হাত ছাড়াই নিয়ে হাঁটা দেয় ওদিকে। তো আরমান নাকি এমনি একটু একরোখা টাইপের ছিল, এবং সে দেখতে বেশ সুদর্শন ছিল, বেশ ভালো ছিল দেখতে, গায়ের রং অনেক ফসা ছিল। এই কারণে তার মানে মা এবং তার মামা নানা সবাই তাকে বেশ পছন্দ করতো, তার চেহারাটা মানে একটু ইমপ্রেসিভ ছিল, আর তাকে কেয়ার করে রাখতো আর কি। যাই হোক, সে যে হাত ছাড়ায় যেত, মামাতো ভাই তাকে তার সাথে সাথে পিছে আসে। ততক্ষণে আরমান অনেক দূর চলে আসছে। আরমান নাকি দুষ্টমি করে দৌড় দেয়। তার মামাতো ভাই নাকি রাগ করে বলে, আরে তুমি কি শুরু করছো আরমান, তুমি কই যাইতেছো? আরে যাইতেছি সামনে, যে তোমাদের এই শ্মশান, ওখানে গেলে নাকি মানুষ রাত্রেবেলা হয়ে যায়, কি বলো তুমি, চলো ওখান থেকে ঘুরে আসি বলে সে দৌড়েছে। তাকে ধরতে যায়, সে একটু করে দৌড় দেয়। তার হাতের মধ্যে কিন্তু ফুলগুলা মুট করে ধরা, মানে সে দুষ্টমি করতেছে, হাতে ওই যে মানে ফুলগুলা মুট করে ধরে রাখছে, ওই ঘ্রাণ ছুটতেছে, সেই ঘ্রাণটাই তার পছন্দ আর কি। তো সে খানিকটা দৌড়ায় গেছে, মামাতো ভাইও রাগ করে তার পিছনে দৌড়ায়, কয়েকবার ধরতে পারেনি। তার মধ্যে, আরমান তুমি কিন্তু একা একা অনেক করতেছো, তুমি এখন চলে গেলে আমি কিন্তু চলে যাবো, আমি যাবো না। আরমান বলে, আরে না, এই যে সামনে যাবো, এই যে দেখো, ওই যে সামনে দেখা যাইতেছে না, ওই যে নদীর পাড়, ওইখানে দেখা যায়, ওইখানে দাঁড়ায়, ওখান থেকে চলে আসবো আবার। বলছে, আরে ওইখানেই তো শ্মশান ছিল, তুমি ওখানে কেন যাবে এখন? আরে কিচ্ছু হবে না, তোমার যাচ্ছে বুঝাইতেছে কিচ্ছু হবে না বলে আরমান বলে, আসো।
তো মামাতো ভাই নাকি নিতান্ত অনিচ্ছায়, মানে সে যাইতে চায় নাই, সে তো ওই গ্রামেরই ছেলে, ওইসব জায়গার বদনাম আছে, তো সে যাইতে চায় নাই। তারপরও আরমানের এই ইসে সে গেছে আরমানের সাথে সাথে, যে সে বারবার বলতেছে, আরমান তার কাছে আসে না, যে তাকে হাত ধরে যেটা আবার টান দেয়, সে দুষ্টুমি করতেছে বন্ধুদের সাথে যেরকম করতো, জাস্ট লাইক দ্যাট মামাতো ভাইয়ের সাথে এরকম করতেছে। সে মামাতো ভাইকে বলতেছে যে আরে আসো, তো মামাতো বলছে তুমি কাছে আসো, আরে না অসুবিধা নেই আসো না, বলে সে হাঁটতে হাঁটতে ওদিকে চলে গেছে একদম নদীর কাছে। তো মামাতো ভাই আবার একটা ডিস্টেন্স রেখে দাঁড়াইছে, সে বলে আমি আর যাবো না আরমান, তুমি যাবা, আমি কিন্তু তোমার জন্য আছি, কেন বাসায় অনেক চিল্লাচিল্লি করবে এই সেই জন্য, তোর তুমি কি শুরু করলা, বলে মামাতো ভাই খুব বিরক্তি দেখাইছে। তখন আরমান আচ্ছা আচ্ছা চলো চলো আসো চলো, সে ঘুরে আসতেছে। তো এই সময় নাকি ওইখানে একটা ইট বা কিছু ছিল, ওইটাতে মানে পা বেঁধে আরমান ধাপ করে পড়ে যায়, মানে একদম পরে উপর হয়ে পড়ে। উপর হয়ে যে পড়ছে, পুরা গায়ের মধ্যে ধুলো টুলো মানে শুকনা মাখায় গেছে, মাটি টাটি। তো সে উঠছে, ওঠার পর এরকম হাত এরকম ঝাড়া টাড়া দিয়ে উঠছে, এবং ওই যে ফুলগুলো পড়ে গেছে ওখান থেকে। তারপর সে 2-3টা ফুল ওখান থেকে যে পড়ছে হাত থেকে ওটা টোকাই নিছে। মামাতো ভাই বলছে দেখছো তুমি এই যে খামাকে একটা আষাঢ়ও খাইলে, এখানে জায়গা ভালো নয় ভাই, চলো তুমি, বলে বলে চলো। তার মনে মধ্যে আচ্ছা আচ্ছা চলো চলো, পুরা ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছি, চলো বলতে বলতে হাঁটা দিছে। তো হেঁটে আসতেছে, আরমানের নাকে নাকি ওই ফুলের ঘানটা ব্যাপকভাবে লেগে আছে। তো সে বলতেছে আমরা এত দূর চলে আসছি, তার মামাতো ভাইরে বলতেছে, তার মামাতো ভাইয়ের নাম ছিল রবিন, বলছে রবিন এত দূর চলে আসছি এখনো কিন্তু দেখো ওই ফুলের ঘ্রাণ আছে। তো রবিন বলতেছে কই, আমি তেমন একটা পাচ্ছি না, আমার কাছে হালকায় ঘ্রাণ আসতেছে, যে তোমার হাতের ফুল যেগুলো ছিল ওগুলোর থেকে, এমনি কোনো ঘ্রাণ নেই। বলে দুজনে হাঁটতে হাঁটতে চলে আসতেছে। তো দেখা যাচ্ছে যে রবিন একটু মানে মনক্ষুণ্ণ আরমানের প্রতি, আরমানের আচরণে, মানে সেরকম আশা করে নাই যে তাকে ফাঁকি দিয়ে এরকম দৌড়াবে, সামনে যাবে বা তার সাথে এরকম খেলবে আর কি, ডজ দেওয়ার খেলার মতো। তার মানে বলছে আরে মিয়া তুমি কি আমার উপর রাগ করছো নাকি, তুমি তো সিরিয়াস মানুষ, এগুলো বলতে বলতে হেঁটে হেঁটে যাচ্ছে, আরে চিল আউট এরকম বলতে বলতে যাচ্ছে সামনে। তো হাঁটতে হাঁটতে তাদের বাড়িতে চলে আসছে তারা। তো তার যে নানা বাড়ি, এইটা হচ্ছে এরকম একটা জায়গা যে বাসায় রাস্তার থেকে নেমে ঢুকলো ডানে, এবং এই পাশে তার মামাদের বাসা, তার পাশে আরেক মামার বাসা, আর ওই দিক দিয়ে ঘুরে গেলে তাদের ওই মামাদের যে গরু টরু রাখে ওই জায়গাটা, এই পাশে সবজির মাচান টাচান আছে, আর বেশ বড় একটা উঠান, আর ওই পাশে রান্নাঘর, তারপর তাদের স্টোর রুম, তারপরই আর ওই এক কোনায় হচ্ছে বাথরুম, আর এই পাশে একটা তাদের কলপাড় আছে, সেখানে ওই করতো, ওই যে টিউবওয়েল ছিল, টিউবওয়েল দিয়ে মানুষ ইউজ করে আর কি। আর এই বাসারই একদম কর্নারে হচ্ছে গিয়ে একটা ফাঁকা জায়গা ছোট, ওইটা নাকি অনেক পুরানো তাদের বাথরুম ছিল, মানে ওখানে গোসল টোসল করতে কাজ করতে, ওখানে কুয়া ছিল ইদারা, ওই ইদারা এখনো ইউজ হয়, এবং ইদারার ওই পাশে অনেক বাঁশঝাড়, মানে ইদারাটাকে ঘিরে রাখছে বাঁশঝাড় দিয়ে। আর এই বাঁশঝাড় এত বড়, প্রায় 2-3 বিঘা জায়গা জুড়ে নাকি বাঁশঝাড়, আর তারপরে হচ্ছে আম বাগান, মানে আমের বাগান ওই পাশে, বিশাল জায়গা। তো ওই জায়গাটাকে মোটামুটি বলা যায় যে একটা ফরেস্ট, ওই মানে সেই কুয়ার ওই পাশে যে জায়গাটা, ওখান থেকে শুরু হয়েছে বাঁশঝাড়, তারপর আম বাগান। তারমানরা বাড়িতে ঢুকেই যে প্রথম যে বাসাটা, এখানে হচ্ছে তার নানা নানিরা থাকে বড় মামার সাথে, তো ওই বাসায় ঢুকলো। ঢোকার পর আরমান ওখানে গেলেই থাকতো হচ্ছে বাইরের দিকে বারান্দা ঘেঁষা রুম আছে, মামাতো ভাইয়ের ওখানে থাকতো। তো ওইখানে যে ঢুকলো, রুমে ঢুকে তার কাছে খুব নোংরা লাগতেছে নিজের কাছে, মানে ওই যে ধুলা ময়লা গুলা লাগছে গায়ে ওগুলা। তো হাত মুখ ধুবে দেখলো যে মামাতো ভাই চলে গেছে, ওই যে তাদের যে চাপকল ওইখানে যে সে মানে সে ফ্রেশ হবে, হাত মুখ ধুবে, ওইদিকে চলে গেছে। তার মান কিছুক্ষণ বসে থাকলো, চিন্তা করলো না এইভাবে থাকা যায় না, সে ওই তোয়ালেটা নিল, আর সে জিন্সের শর্টস ছিল ওইটা পরে সে তোয়ালেটা নিয়ে সে বের হয়ে গেছে। গরম তো, গরমের সময় জাস্ট এই জিন্সের শর্ট পরা খালি গায়ে কাঁধে সে ওই তোয়ালে নিয়ে বেরিয়েছে, এবং সে ওই ফুলগুলো যে রাখছিল পাশে হাতে যে কটা নিয়ে আসছে ওগুলোর হাতে করে নিয়ে সে বেরিয়েছে। বেরোয় যে সে ওই যে তাদের যে গোসলখানা, যেখানে চাপকল দিয়ে দেখতেছে যে চাপকল চেপে তার মামাতো ভাই হাত মুখ ধুইতেছে। তো সে মামাতো ভাইকে বললো যে কি কতক্ষণ থাকবা এখানে? তো মামাতো ভাই বলছে আরে আমি শরীর ধুয়ে ফেলতেছি, বাইরে ছিলাম এতক্ষণ, বাইরে গেছি, কি অবস্থা, চ্যাটচ্যাটা হয়ে গেছে শরীর। বলতেছে মামাতো ভাই, তো বলছে আমি যাইতেছি ওখানে ইসের তোমার ইদারার ওইখানে, ওখান থেকে যে হাত মুখ দিতেছি। মামাতো বলছে না না ওখানে যাও না, এখানে দাঁড়াও দাঁড়াও, আমি বেরোইতেছি এখনই। তো এটা বলতে বলতেই ওদিকে হাঁটা দিছে আরমান। তো আরমান হাঁটা দেওয়ার কারণ সে আরমানের কাছে কেন জানি কুয়াটা খুব বেশ পছন্দ হতো, সে দিনের বেলা অনেকবার গেছে ওখানে, হেঁটে গেলে ওখানে যে যারা ওই কাজ করতো বা পানি তুলতো তাদেরকে বলতো যে পানি দাও, হ্যাঁ পানি দাও, তারা বালতি থেকে পানি উঠাই দিলে সে ওখানে বসে হাত মুখ দিত, তার বেশ পছন্দ হইতো। এবং সে ওইখানে দাঁড়ায় গোসলও করছে, সে দিনের বেলা গোসলও করছে ওইখানে, তো সুতরাং তার জায়গাটা বেশ পছন্দ, বেশ অন্যরকম লাগে। তো সে মামাতো ভাইয়ের কথা শুনে নাই, সে ওদের হাঁটা দিচ্ছে ওদিকে ইদারার দিকে।
তো ইদারা তো একদম কর্নারে ঘরের এদিক দিয়ে হাঁটতে হাঁটতে ওই সেই পাশের পুরো অংশটা পার হয়ে গাছ ওই যে মাচান টাচান এগুলো পার হয়ে ওদিকে চলে গেছে, বাঁ দিকে ঢুকলো। তো ওই জায়গাতে ওই যে বাঁশঝাড় ঘেরা ওই জায়গাটা, তো দেখতেছে ইদারা ওই জায়গাটা অন্ধকার। সে হাতে করে কিন্তু আরমান কোনো বাতি বা কিছুই আনে নাই, সে জাস্ট ওই যে তার টয়লেটে নিয়ে আসছে আর সাবানটা নিয়ে আসছে। তো এনে সে ইদারার কাছে দাঁড়ায় একটু অবাক হয়ে গেল। অবাক হয়ে যাওয়ার কারণ হচ্ছে সে দেখতেছে ইদারার উপরে মুখটা মনে হচ্ছে ডালপালা দিয়ে ঢেকে রাখছে কেউ, মানে মানে এরকম ডালপালা দিয়ে আটকায় দিছে ওই জায়গাটা মুখটা। সে অবাক হলো, কি ডালপালা দিয়ে মুখ আটকানো মানে? সে কাছে গেল, যে ডালটা ধরলো, যে দেখতে বড়ই গাছের ডাল কাটা আছে, বড়ই গাছের ডাল পাতা টাতা শুদ্ধ কেউ দিয়ে রাখছে ওটার উপরে মুখের কাছে। তো সে চিন্তা করলো যে এটা কেন দিয়ে রাখছে, আজ এরা কোনো কারণে, হয়তো ওই যে কোনো কুকুর বিড়াল কিছু এসে যেন আবার এখানে না আসে, বা কোনো পাখি টাকি এসে নিচে না পড়ে বা নিচে না যায়, কোনো কিছুর জন্য হয়তো দিছে। এগুলো চিন্তা করতে করতে সে ওই ডালগুলা টেনে নামাইতেছে, বড় বড় ডাল কতগুলা কাটা পাতা সহ সে নামাই ফেললো, পুরা পাশে রাখলো, রেখে সে ওখানে ওই ইটা নিছে, ওই যে বালতি রাখা আছে দড়ি দিয়ে পেঁচানো, মোটা দড়ি দিয়ে, সে বালতিটা নিল, নিয়ে একদম বালতিটা ওই দড়ি শুদ্ধ নিচে ফেলে দিল, শ্বাস করে ওইখানে কাঠ আছে ঘুরে ঘর করে, যে নিচে বালতিটা ঝপাস করে পানিতে পড়ছে। সে পানিটা টেনে 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 তুললো, তুলে দেখলো যে এক বালতি পানি উঠে আসছে। তো সে খুব খুশি, সে চিন্তা করছে সে গোসল করবে। তো সে একদম বালতির পানিটা মাথার মধ্যে ঢেলে দিল, পুরো নিজের মাথায় ঢাললো আস্তে আস্তে করে, বালতিটা বেশি বড় বালতি না, ছোট বালতি হাত দিয়ে। তো সারা শরীরে পানিতে ভিজে গেছে, আবার বালতি ফেলছে, এদিকে চাঁদের আলোতে ভালোই দেখা যাচ্ছে, এটা সে খুব এনজয় করতেছে। তার কাছে মনে হচ্ছে চাঁদের আলোতে সে গোসল করতেছে, মানে একদম চারিপাশে প্রকৃতি ঘেরা, বাঁশ ঝাড়ের মধ্যে বাঁচা যাচ্ছে হালকা হালকা, হ্যাঁ মানে বেশ সুন্দর লাগতেছে, চাঁদের আলোতে দাঁড়ায় গোসল করতেছে। তো সে আবার বালতি ফেলে পানি তুললো, এবার পানি তুলে সে এবার চিন্তা করলো সাবান মাখবে। তো বালতির থেকে হালকা পানি দিয়ে সাবান মাখতেছে গায়ে, আর ইদারার পানি বেশ আরামদায়ক টেম্পারেচার, মানে ঠান্ডা ঠান্ডা টাইপের, গরমের মধ্যে বেশ লাগতেছে। তো সে ওই বাকি বালতির পানি রেখে সে গায়ে সাবান মাখতেছে, একদম সারা শরীরে মাখছে, মুখে মাখছে এরকম। তো সাবান মেখে সে সাবানটা রাখতেছে আন্দাজে এই জায়গায় কেসিংটা আছে, ওই যে সাবানের কেসটা আছে ওখানে রাখতেছে। এই সময় সে হঠাৎ করে একটা ডাক শুনলো, মানে কেমন জানি মনে হচ্ছে যে হলো জায়গার থেকে ডাক আসতেছে, মানে তার নাম ধরে ডাকছে আরমান বলে। তো চিন্তা করলো নারী কণ্ঠে, তো খুব অবাক হলো, নারী কণ্ঠে কে ডাকতেছে, হলো কেন, শব্দটা একো হইতেছে কেন? তো তখন সে বালতির পানি দিয়ে মুখ, মানে বালতি থেকে হাত দিয়ে পানি দিয়ে মুখটা ধুইছে, তার মানে চোখে মুখে সাবান ছিল যেটা ধুইছে, ধুয়ে সে তাকায় দেখার চেষ্টা করতেছে। চাঁদের আলো তো বোঝা যায় না, তো মানে গাছগাছালির মধ্যে চাঁদের আলো পড়ছে, ফাঁক ফোকর দিয়ে হালকা আলো আসতেছে, আর এই পাশ দিয়ে খোলা যে জায়গাতে তাদের উঠানে বেরো ওই দিক দিয়ে। তো সে কান পেতে আছে, আবার সে ডাকটা শুনলো। এবার ডাকটা শুনে মনে হয়েছে যে মানে ঠিক তার পেছনে, সে অবাক হলো, পেছনে তো কুয়া। তো সে ঘুরে তাকাইছে, তাকায় কুয়ার কাছে গেছে, তার মনে হচ্ছে কুয়ার পেছন থেকে মনে হয় কেউ ডাকছে, সে মনে করছে। আর মেয়ে মানুষ কে আছে এখানে, আর এখানে তো আসলে সে চিনে না, তার এক মামাতো বোন আছে, সে তো তার সে এইভাবে করে ডাকবে না, দুষ্টমি করবে, করলে অন্যরকম করবে, এরকম করবে না। তো সে একদম কুয়ার কাছে যে চিন্তা করছে কে। এই সময় আবার ডাক আসলো তার নাম ধরে। এইবার মনে হলো যে একদম কুয়ার ভেতর থেকে মানে কেউ ডাকতেছে, শব্দটা এরকম, মনে কুয়ার ভেতর থেকে আরমান আরমান করে। তো তার ভয় লাগছে, আরমানের ভয় লাগছে, বেশ ভয় লাগছে। সে চিন্তা করলো কুয়ার ভেতর থেকে ডাকবে, আর কুয়ার ভেতরে কে আছে। তো সে সাথে সাথে তাড়াতাড়ি ফিরে যে বালতির বাকি পানিটা মাথায় ঢেলে দিচ্ছে, যাতে সাবানটা ধুয়ে যায় শরীর থেকে। তো ঢালছে যে সাবান ধুয়ে মানে খুব একটা যায় নাই, মানে মোটামুটি আরো পানি ঢালা দরকার। তো সে কনফিউজড আছে কি করবে। সে বালতিটা নিয়ে আবার কুয়ার কাছে যে কুয়ার মধ্যে ফেলবে কিনা চিন্তা করতেছে। এই সময় মনে হলো একটা বাতাস উঠলো কুয়ার ভেতর থেকে, মনে হলো যে কুয়ার ভেতর থেকে একটা দমকা বাতাস উঠলো। আরমান 2 পা পিছায় গেছে, 1 সেকেন্ডে দেখে কুয়ার পাশে একটা মেয়ে মানুষ বসা, ওই যে খুঁটি ছিল, খুঁটি ওই যে যেখানে ওই লাঠি দিয়ে বেঁধে রাখছে, তো 2 খুঁটির মাঝখানে এখানে দড়ি দিয়ে বাঁধা থাকে আর কি বালতিটা, ওই দড়িগুলো পেঁচান থাকে। ওই খুঁটির পাশে একটা মেয়ে এরকম খুঁটি ধরে বসে আছে, চুল ছাড়া সামনে দিয়ে এইভাবে বসে আছে, এবং চাঁদের আলো পড়ছে তার পিঠের উপরে। এখন দেখে বোঝা যাচ্ছে যে মানে এই তার কাপড়টা লাইট কালারের কাপড়, এবং কোন একটা শাড়ি পরা, এবং শাড়িটার একটা পাশ উঠতেছে বাতাসে এরকম, পা বাঁকা করে বসে আছে, পাটা দেখা যাচ্ছে এরকম, এবং মুখটা এরকম ঢাকা। তো ওই মেয়েটাই তাকে আবার ডাকলো আরমান বলে, এবং সাথে সাথে সে দোলন চাপা ফুলের ঘ্রাণ ব্যাপকভাবে পেল, মনে হলো চারপাশে ছড়ায় গেছে ঘ্রাণটা। এই সময় দেখলো যে বাতাসে মেয়েটার চুল সরে গেছে, চেহারা দেখা যাচ্ছে চাঁদের আলোতে হালকা হালকা, এবং খুব সুন্দর একটা চেহারা এরকম। তো তাকে দেখে হাসতেছে মেয়েটা, এবং তার
খিলখিল হাসির শব্দ সে পাইছে। এই সময় তার মামাতো ভাইয়ের ডাক শুনছে পেছন থেকে। তো সে পেছন ফিরে জাস্ট তাকাইছে, মামাতো ভাই তাকে ডাকতেছে যে আরমান বলে। এই সময় মনে হলো তার গায়ের মধ্যে একটা দমকা বাতাস লাগলো, বেশ ওজন লাগলো। সে থপ করে ওজন রাখতে না পেরে পড়ে গেল ওইখানে। আরমানের আর কিছু খেয়াল ছিল না, আরমান সব মানে তার সেন্স হারায় ফেলছে। তো তার যখন সেন্স ফিরছে সে দেখে যে সে বিছানায় শোয়া তাদের ঘরে, এবং তার আশেপাশে তার মামি মামা সবাই একদম হয়ে আছে, এবং তার মামা দোয়া পড়তেছে। এরকম একটা অবস্থা ঘরের মধ্যে, মানে মানুষের খুব টেন্স সবাই। তো সে চোখ মেলার পর বলতেছে যে তুই ঠিক আছিস, তুই ঠিক আছিস? তো দেখতেছে তাকায় যে একজন মৌলানা সাহেব বসা আছে কর্নারে। তো বলতেছে যে তুমি ঠিক আছো, তোমার নাম কি? তখন বলতেছে যে, সে বলতেছে আরমান। তো দেখতে খুব কষ্ট হচ্ছে গলা দিয়ে কথা বলতে। তো আরমান খুব অবাক হয়ে গেল যে এরকম কষ্ট হচ্ছে কেন গলা দিয়ে কথা বলতে। তো যাই হোক, তাকে বললো যে তুমি ছুঁয়ে থাকো চুপচাপ। আরো দোয়া পড়ে পড়ে ফু দিল। দেখলো মৌলানা সাহেব নিজে দোয়া পড়তেছেন, দোয়া পড়ে 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 তাকে ফু দিচ্ছেন। যাই হোক, আরমান চোখ বন্ধ করলো, ঘুমানোর চেষ্টা, মানে ঘুম এসে যাচ্ছে তার, ঘুমানোর চেষ্টা করতেছে। সে বুঝতেছে না কি হয়েছে, তার মাথার ভেতরে সবকিছু কেমন জানি ঘোলা ঘোলা লাগতেছে। তো পরবর্তীতে সে যখন ঘুম থেকে উঠছে তখন সে ফ্রেশ, দিনের বেলা, একদম দিনের আলো, এবং দেখলো মামাতো ভাই বসা, তার মামা বসা। বলতেছে ঠিক আছিস, তুই ঠিক আছিস? বলে যে হ্যাঁ, উঠায় খাইতে আয়। তো তাকে নিয়ে আসছে, তার মনে হচ্ছে হাত পা পুরো ব্যথা খুব। যাই হোক, খাইতে নিয়ে বসালো, খাওয়ালো। যাই হোক, পরবর্তীতে ঘটনাটা সে শুনছে কি হয়েছিল। সে যে ওই কুয়ার পাড়ে ছিল, সে যখন পিছন ফিরছে তার গায়ের মধ্যে মনে হচ্ছে লাভ দিয়ে কেউ পড়ছে। আসলে তাকে পজেস করছিল। ওখানে একটা খারাপ, মানে ফিমেল জিন ছিল, ওইটা ওখানে থাকতো, এবং ওই কুয়াতে নাকি অনেক এরকম কথা আছে। এর জন্য কুয়াটাকে তারা পরবর্তী তারা ওই সময় ব্যবহার করতো না, এবং সন্ধ্যা হইলে ওখানে ওই যে বরইয়ের কাটা, বরইয়ের পাতা দিয়ে ঢেকে দিত। তো আরমান যেহেতু কিছু জায়গা দিয়ে ঘুরে আসছে, যে জায়গাটা অনেক মানে নোটোরিয়াস মানুষের কাছে, ওখানে যে ওই যে দোলন চাপা গাছ, ওই গাছটার আশেপাশে কেউ যায় না সন্ধ্যার পরে। রাতের বেলা ফুলের গন্ধ পেলে তো আরো যায় না মানুষ ওইখানে। ওই জায়গা নিয়ে অনেক কথা প্রচলিত আছে ওই জায়গায়, মানে এটা নোটোরিয়াস গাছটা ওইখানে। তো যেহেতু ওখান থেকে গেছে, ফুল ঢাকা দিছে, ওইখান থেকেই নাকি তাকে আসলে করছিল, মানে কিছু একটা তারপর প্রভাব ফেলছিল। এবং সে যখন এইখানে আসছে, আর সে দেখতে শুনতে তো ভালো ছিল, তো বেশ ভালো ছিল। তো সে যখন নাকি ওই কুয়ার কাছে এসে ডাল টাল সরাইছে, এই কারণ নাকি এই সব মিলে তার উপরে এফেক্ট করছে এটা। তো হুজুর বলছে যে তাকে আসলে ওই গাছের ওইখানে ইটা করে নাই, মূল এখান থেকে, এই যে কুয়ার এখান থেকেই খারাপ জিনটা তাকে পজেস করছিল। তো তাকে নাকি ছাড়ানো হয়েছে। তো তাকে যখন ছাড়ানো হয়েছিল তখন যারা সামনে ছিল তারা দেখছে সে নাকি বাঘের মতো গর্জন করছে, এবং এই কারণে তার গলা ব্যথা ছিল। বাঘের মতো গর্জন করতেছিল ভয়ঙ্কর রকম, মানে সে তাকে রাগা যাচ্ছিল না। মামাতো ভাইরা, তার মামা সবাই মিলে তাকে চেপে ধরে রাখছিল হুজুর যখন তাকে ছাড়াইছে ওইটার থেকে। এবং যাই হোক, তারপর তাকে এই জন্যই তার শরীর ব্যথা আর কি পুরা। তারপরে তাকে ওই খাওয়া দাওয়ার পরে তার মামা বলে যে তোমার সবকিছু গুছাও, তোমার ঢাকায় নিয়ে যাচ্ছি, অসুবিধা নেই। তো তার মান নাকি বলে কেন, আমি একাই তো যেতে পারি। বলে যে না, তোমাকে আমি নিয়ে যাবো সাথে করে। তো যাই হোক, আরমানের সবকিছু গুছায় তার মামা সহ তাকে নিয়ে আসে ঢাকায়। তো ঢাকায় আনার পরও নাকি তাকে ওখানকার যে মসজিদের হুজুর ছিল ওনাকে দিয়ে দেখাইছিল, ঝাড়াইছিল, বলছিল যে এরকম ব্যাপার, এরকম গ্রামে যেরকম পজেস হয়েছিল। তো তাকে ওই যে হুজুর বলে দিছিল যে বিভিন্ন সময়, মানে ওই যে ঠিক আসর আর মাগরিবের ওই যে সময়টা, যে সূর্যাস্তের সময়, যাতে সে ছাদে না উঠে এবং ওই যে ঘোরাঘুরি না করে ছাদে, এইসব ব্যাপারে রেস্ট্রিকশন দিয়ে দিছিল। যাই হোক, আরমান ওগুলো আর হয় নাই, এবং তাকে অনেক প্র্যাকটিসিং করার চেষ্টা করছিল তার বাবা মা। সে ইভেন্চুয়ালি ওই সময় না হলেও নিজে নিজে আস্তে ধীরে সে প্র্যাকটিসিং হয়। বর্তমানে সে নাকি আমেরিকাতে আছে, এবং মোটামুটি ভালোই আছেন, এবং তার ছেলে মেয়ে বড় বড় হয়ে গেছে। আর এই ছিল আরমানের ঘটনা। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো দলেই আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে আসছি। ঘটনাটি হলো কেশবপুরের ঘটনা। কেশবপুর গ্রামটি হলো শান্ত স্বভাবের একটি গ্রাম। মূল ঘটনা হলো গ্রামের পরিবেশটা অনেক ভালো, মানে সবাই গ্রামে মিলেমিশে মহব্বতে বসবাস করে। তা গ্রামের এক কোণে একটা টিউবওয়েল ছিল। এই টিউবওয়েলটি অনেক পুরনো একটি ইতিহাস ছিল, যে রাতের দিকে টিউবওয়েল পারে কেউ গেলে সে আর মনে করেন জ্যান্ত ফিরে না, সে ডেড হয়ে ফিরে। কিন্তু
সেই ঘটনা গ্রামে 3 মাস আগে শহর থেকে এক নতুন পুত্রবধূ আসে। সে এই ঘটনা বিশ্বাস করতো না। সে ভাবতো যে আগের যুগের মানুষেরা, গ্রামের মানুষেরা কাল্পনিকভাবে, কাল্পনিকে সে আর বিশ্বাস করতো না। তা ওই পুত্রবধূর মানে গ্রামে বিয়ে হতে হয় 3 মাস হয়েছে এরকম সময়ে তার স্বামী শহরে চাকরি সুবাদে বাইরে থাকে, সে একটু গ্রামে আসছে। তা গ্রামে তাদেরকে তো গ্রামে বুঝে নিত কীরকম অবস্থা, অত ভালো মানে সব কিছু মিলিয়ে ওই গ্রামের একটা টিউবওয়েলই সবাই ব্যবহার করতো দিনের বেলা, রাতে কেউ আর ব্যবহার করে না। দিনের মানে সন্ধ্যার মধ্যে সবাই সবার কার্যক্রম শেষ করে ফেলে পানি নেওয়ার। তা সেই দিন রাতে তাদের আত্মীয় আসবে, তাদের আর মনে ছিল না যে তারা পানি রেখে আসবে। তার আত্মীয় আসার পরে তার ওই পুত্রবধূ শাশুড়ি বলতেছে, আমাদের তো পানি নাই, এখন কি করবা? তো পুত্রবধূ বলতেছে যে আমাকে কলসি দেন, আমি গিয়ে পানি আনি টিউবওয়েল পার থেকে। কিন্তু ওই পুত্রবধূকে পরে ঘড়ির দিকে মানে ওর শ্বশুর ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে তখন রাত ঠিক 11:45 মতো বাজে। তখন সে বললো যে না বৌমা, তোমার এখানে যাওয়া যাবে না, সেখানে তো অনেক ভয়ঙ্কর, আমার ভয় লাগতেছে, তুমি এখানে যাবে না। তখন পুত্রবধূ বললেন, না মা, কোনো সমস্যা নেই, একটু তো পাশেই আছে, সমস্যা নেই, আমি গিয়ে পানিটা আনি, আপনি থাকেন, কোনো সমস্যা নেই। তখন আর শাশুড়ি বলতো তো আমিও সাথে যে কয়, না মা, এখানে সমস্যা নেই, আমি এসব ভূত পেতে বিশ্বাস করি না, এসব আর কি থাকে। ঠিক এই পুত্রবধূ পানির কলসি নিয়ে রুম থেকে বের হইলো। বের হওয়ার পরে একটু তার কাছে আবহাওয়াটা স্বাভাবিক, সব কিছু স্বাভাবিক, কিন্তু হঠাৎ একটু পরে দেখলো আবহাওয়াটা একটু অস্বাভাবিক হয়ে আসলো। সে বললো যে আবহাওয়া এখন একটু খারাপ করছে মনে হচ্ছে। অস্বাভাবিক অবস্থায় হঠাৎ করে সে টিউবওয়েল পাড়ে তখন হঠাৎ চলে আসলো। টিউবওয়েল পাড়ে চলে এসে সে কলসিটা মানে কলের নিচে রাখবে, তখন একটু পানি চাপ মানে কলসির নিচে রেখে মুখটা তখনই একটু উপরে তুলে দেখে যে একটু দূরে, মানে তার থেকে দূরে সুন্দর আকৃতি, ফুটফুটে ফর্সা অনেক সুন্দর আকৃতির একটা মানে মেয়ে দেখতেছে, ডানাওয়ালা মেয়ে। মানে সে তখন ভাবলো যে এটা মানে পরি। সে ভাবতেছে এত সুন্দর, সে আবার ভাবতেছে আমি স্বপ্ন টপ্ন দেখতেছি নাকি। একটু পরে সে ভাবলো যে এটা কি, আবার সে কলসির দিকে তাকায়, আবার সামনের দিকে একটু তাকাইলো, তাকিয়ে দেখে যে পরিটা ডাইরেক্ট তার সামনে চলে আসলো, 10 হাতের সামনে এরকম চলে আসলো। সে আরও অবাক হয়ে গেল, একটু বুকটা ধরপড় করে উঠলো। সে যে পরি তো এভাবে, যে সে তো আবার এই ঘটনা শুনছিল যে এখানে রাতের বেলা ভয়ঙ্কর কিছু ঘটনা, তার মধ্যে একটু ভয় জেগে গেল। তারপরে সে দেখলো যে পরিটা বললো যে তুমি কে? পরিটা বললো, মানে পুত্রবধূ পরিটাকে বললো যে তুমি কে, কোন বাড়ির মহিলা? কয় যে তখন সে একটু মানে মধুর কণ্ঠে বললো যে আমি তোমাকে নিতে আসছি। সে আর কিছু না বলে সে স্বাভাবিক আছে। মানে তারপরে একটু পরে দেখলো যে ওই পরিটার চেহারা আকৃতি সুন্দর থেকে একটু বিকৃতি হয়ে যাচ্ছে, মানে আকৃতি একটু বড় হচ্ছে, আর চোখগুলো কালো কালো লাল লাল হয়ে যাচ্ছে, গালগুলো ফেটে যাচ্ছে, ঠোঁটগুলো ফেটে বড় হয়ে যাচ্ছে, আর মুখের আকৃতি বিশ্রী হয়েছে, আর চোখগুলোতে আগুন আগুন এরকম বের হইতেছে, আর হঠাৎ তার ডানাগুলো কালো কালা হয়ে যাচ্ছে। তখন তো পুত্রবধূ রহিমা একবারে ভয় পেয়ে গেল। সে ভাবলো যে কি রকম হইতেছে। তখন সে রাসেল ভাই, তখন সে ভাবলো যে এবার কি হলো। সে ভাবতেছে যে এখন আমি কি করব, রাত তো তখন প্রায় 12টা বেজে গেছে। সে তো ভয় পেতে গেছে। সে বলতেছে যে তুমি কে, তুমি এরকম হচ্ছো। সে মানে হঠাৎ এরকম তো শহরের মানুষের আজগবি কিছু দেখে নেই, সে ভয়েতে ভাবতেছে যে কি করবে। সে একটু চিল্লাচিল্লির চেষ্টা করলো, তো আশেপাশে নাকি টিউবওয়েলটা এক কোনায় ছিল। তখন সে ভাবলো যে কি করবে, হঠাৎ করে দেখেছে জিনটা একটা ভয়ঙ্কর একটা দৈত্য অবয়ব আকৃতি হয়ে তার দিকে চলে আসতেছে। সে আবার বলতেছে আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে ছাড়বো না, এখন তোমাকে কে বাঁচাবে, এরকম মানে ভয়ের আকৃতি। তখন আর ওই রহিমা পুত্রবধূ ভাবলো যে এখানে আর থাকা তার পোষাবে না। সে মানে পালানোর জন্য দৌড়ানোর চেষ্টা করতেছে, মানে দৌড়াইতেছে, কিন্তু সে দৌড়াইতেছে মানে রাসেল ভাই ও দৌড়াইতেছে, বাট সে তার গন্তব্যে পৌঁছাতে পারতেছে, মানে সে দৌড়াইতেছে কিন্তু আগাইতে পারছে না। সে শুধু ঘুরতেছে মানে সেই টিউবওয়েল এত দূরে দৌড়াইতেছে সে, তারপরে আবার টিউবওয়েলে পাইতেছে, আবার ওই বট গাছেই দেখতেছে, টিউবওয়েল দেখতেছে, বট গাছে ঘুরে ঘুরে আসতেছে। সে তো তখন বুঝতে পারলো যে তার সাথে কি হয়েছে। তারপরে সে পিছন থেকে একটু তার কান্নার আওয়াজ শুনতে পারতেছে, একটা ছোট বাচ্চার মতো কান্নার আওয়াজ আসতেছে। সে ভাবতেছে হঠাৎ আবার কান্নার আওয়াজ কিভাবে কোথায় থেকে এলো। সে পিছনে তাকিয়ে দেখে যে টিউবওয়েলের নিচ থেকে এরকম কান্নার আওয়াজ আসতেছে, আর অবয়বটা বিশাল আকৃতির নিয়ে
তার দিকে এগিয়ে আসতেছে। সে কান্নার আওয়াজ শুনতেছে, ঠিক তার মানে করুন ওই যে পাশের বাসার এক বাচ্চা ছিল, ওইভাবে কান্নার আওয়াজ শুনে সে ভাবতেছে টিউবওয়েলের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, কীভাবে, এটা অনেক ভয়ঙ্কর। তারপরে অবয়বটা তার দিকে এগিয়ে আসতেছে আর তাকে গলা টিপে মানে হত্যা করবে এরকম অবস্থায় চলে আসতেছে অবয়বটা। সে পুত্রবধূ তো মানে এখন সে আর ভয়ে সে কাজ করতেছেন। ঠিক তখনই সে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নাম নিয়ে বলতেছে ইন্নানিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, এরকম নাম বলতেছে। আর তখন পুত্রবধূ ভাবতেছে যে এখন তো আমার একমাত্র বাঁচার উপায় হলো সৃষ্টিকর্তা আমাকে বাঁচাতে পারবে। সে তখন সৃষ্টিকর্তার নাম নিতেছে আর মানে নাম নিতেছে আর বলতেছে যে আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমি বাঁচতে চাই, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমি বাঁচতে চাই। তখন অবয়বটা বলতেছে যে তুমি শুনতেছ আমি কে? তখন পুত্রবধূ একটু মাথা নেড়ে বললো হ্যাঁ। তখন অবয়বটা তার প্রশ্নের উত্তর দিল যে আমি এই গ্রামের পুত্রবধূ ছিলাম, আমরা রাতের দিকে এই টিউবওয়েলে পানি নিতে আসছিলাম আমার বাচ্চা সহ, কিন্তু দুষ্কৃতী আকৃতির কিছু লোক আমাদেরকে এখানে মানে রেপ করে ধর্ষণ করে এখানে মেরে ফেলে। তখন থেকে আমি আমার এই বদলার প্রতিশোধ নিতে চাই। গ্রামের লোককে এভাবে ভয় দেখিয়ে থাকি, তারা আমাদের অন্যায় বিচার করে, তখন থেকে আমরা এরকম ভয় দেখিয়ে থাকি। তুমিও আমার মতো এক পুত্রবধূ, আমি চাই না কেউ তোমাকে রাতের বেলায় এরকম করুক, সেজন্য আমরা রাতে এখানে কেউ আসলে তাদেরকে ভয় পাবে, এখানটা পাঠিয়ে দেয় যেন আমার মতো কেউ আর এরকম শিকার হয় না। মানে ওই পুত্রবধূর বাচ্চাটাকেও মেরে ফেলে পুত্রবধূকে ওইভাবে দুষ্কৃতী আক্রমণ করে। তারপরে থেকে সে ওইখানে মানুষকে এভাবে ভয় দেখায় ওই অবয়ব সেজে। তখন সে ওই পুত্রবধূটা ভয় পেয়ে সে তখন ওইখান থেকে ডাইরেক্ট কলসি টলসি ফেলে ও বাসার দিকে রওনা দিয়ে কোনো মতে বাসায় পৌঁছাইয়া ও শাশুড়িকে সব ঘটনা খুলে বলে। তারপরে সে ওইখানে তাকে আশেপাশে প্রবেশ দেখানোর পরে একটু সুস্থ করে তোলানো হয়। আমাদের কাছে এরকম এই ঘটনা পাঠিয়েছেন আমাদের এই কেশবপুরের ভাই, তাকে আমরা ধন্যবাদ জানিয়েছি। সে এরকম সুন্দর ঘটনা, এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষণীয় ব্যাপার আছে যে আমরা বুঝবো যে গ্রামে অনেক দুষ্কৃতী মানুষ রাতের বেলা মেয়ে মানুষের সর্বনাশ করে দেয়। তাই আমরা মেয়ে মানুষের রাতে বাইরে বের হব না, তাদেরকে গার্জিয়ান সহ তাদেরকে বাইরে পাঠানোর আমরা চেষ্টা করব। এই সব কিছু মিলে আমরা সবাই ভালো থাকবো। থেকে সংগ্রহ করা হয়েছে। তিনি ওই পাহাড়ি এলাকারই একজন স্থায়ী বাসিন্দা। তিনি হিন্দু ধর্মাবলম্বী, ওনার নাম রোহিত এবং তিনি চাকমা। তো উনি ঘটনাটি পাঠিয়েছেন মূলত, এবং সেই ঘটনাটির সময়কাল ছিল 2018 সাল। তো তাদের এলাকায় যে চা ফ্যাক্টরিটা ছিল, অর্থাৎ বেশিরভাগ পাহাড়ি অঞ্চলেই তো চা গাছ দেখা যায়। তো তাদের এলাকার যে বড় বড় পাহাড়গুলো আছে, উঁচু নিচু ছোট বড়, বেশিরভাগ পাহাড়গুলোতেই চা গাছ ছিল। আর বেশ কয়েকটাতে দেখা যেত রাবার গাছ, বেশ উঁচু উঁচু। তো যেই পাহাড়গুলোতে চা গাছ সবচেয়ে বেশি পরিমাণে ছিল, ওই পাহাড়গুলোর একদম কাছাকাছি একটা মিডিয়াম সাইজের একটা পাহাড়ে একটা বিশাল বড় সাইজের একটা চা ফ্যাক্টরি ছিল। তো ওই এলাকার লোকমুখে প্রচলিত যেটা, ওই চা ফ্যাক্টরিটা নাকি বেশ বছর 5 আগে বন্ধ করে দেওয়া হয়। তো ওই চা ফ্যাক্টরির মালিক পক্ষ যারা ছিল তারা বাধ্য হয়ে ওই ফ্যাক্টরিটা বন্ধ করে দেয়, কারণ তাদের ব্যবসায় তাদের যে চা ফ্যাক্টরিটা চালাচ্ছিল তারা, তো বিভিন্নভাবে তাদের লোকসান হচ্ছিল, কোনোভাবেই তারা লাভের মুখ দেখতে পারছিল না। তো সেই কারণে নাকি বেশিরভাগ লোকেদের মুখে শোনা যায় তারা ওই ফ্যাক্টরিটা বন্ধ করে দেয়। কিন্তু ওই এলাকার অনেক লোকেরা আছে তারা যেটা বিশ্বাস করে যে ওই ফ্যাক্টরির ভেতরে বা আশেপাশের অঞ্চলে হয়তো প্যারানর্মাল কোনো ঘটনা ঘটে থাকে, যে কারণে হয়তো তারা ওই ফ্যাক্টরিতে যে শ্রমিকরা কাজ করতো তারা সেখানে বেশি দিন থাকতে পারে না। তো যে কারণেই মালিক কর্তৃপক্ষ তারা ওই ফ্যাক্টরিটা বন্ধ করে দেয়। রোহিত ওই সময়টাতে সে কলেজে লেখাপড়া করতো, অর্থাৎ সে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল নতুন। লেখাপড়ার পাশাপাশি সে পরিবারের হাল ধরার জন্য নানান ধরনের কাজ করত। দেখা যেত পাহাড়ের বিভিন্ন উঁচায় গিয়ে সে বড় বড় গাছের যে শুকনো লাকড়ি কোটা আছে বা ডালপালা আছে সেগুলো সে কুড়িয়ে আনতো, এনে তাদের বাড়ির রান্নাবান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করত। আবার দেখা যেত সে
মানুষের বাড়ি বাড়ি গিয়েও সে টুকটাক কাজ করে দিত, অনেকের লাকড়ি কাটার কাজ করে দিত। এরকম টুকটাক সে কাজ বাড়িতে থেকে যতটুকু সম্ভব সে করে দিত। রোহিতের বাবা তিনি একজন জুম চাষি, অর্থাৎ পাহাড়ের ঢালে বিভিন্ন ধরনের শাকসবজি বা এরকম টাইপের ফসল উৎপাদন তারা করত। রোহিতদের বাড়ির যদি একটু বর্ণনা দিই তাহলে সমতল ভূমিতে তাদের বাড়িটা ছিল এবং আশেপাশে কিছু পাহাড় ছিল, এবং তাদের বাড়িটা ছিল একদম মেইন রাস্তার সাথে, পাকা করা রাস্তা, এদিক দিয়ে গাড়ি চলাচল করত। এবং তাদের বাড়ি থেকে অল্প একটু দূরেই একটা ছোট একটা রিসোর্ট আছে পাহাড়ের উপরে। সেখানে অনেক সময় বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে সেখানে ঘুরতে, ওই এলাকাটা দেখার জন্য মানুষজন আসে সেখানে। পরিত্যক্ত চা ফ্যাক্টরিটার কথা অনেকেই জানে না, তবে রোহিত খুব ভালোভাবেই জানে, কারণ তার বেশিরভাগ সময় ওইদিকে তার যাওয়া পড়ে। সে ওই ফ্যাক্টরি এলাকার আশেপাশে যায়, সেখান থেকে তো সে বেশ মরা ডালপালা, শুকনো ডালপালা সে সংগ্রহ করতে পারে। রোহিত যেটা বলছিল যে রোহিতের খুব স্পষ্টভাবে মনে আছে তখনকার সময়ের ঘটনাটা। রোহিতের দাদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং রোহিতের দাদিকে হাসপাতালে ভর্তি করানোর পর ডাক্তাররা অনেক কিছু চেক আপ করার পর তারা বলে যে হাসপাতালে রেখে নাকি ওনাকে তেমন একটা সুস্থ করা যাবে না। ডাক্তাররা বলেন যে আপাতত সব পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখেছেন যে টুকটাক সব ঠিকই আছে, তেমন মেজর কোনো প্রবলেম নেই, বাড়িতে পাঠিয়ে দিলে সেখানে রেস্ট করে দিনে মোটামুটি সুস্থ হয়ে যাবে। তো তিনি তো অসুস্থ হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হলো, হাসপাতাল থেকে তাকে আবারও ব্যাক করে দেওয়া হলো বাড়িতে আসার পর এক সপ্তাহের মধ্যেই রোহিতের দাদি সেই সামর্থ্য নেই, কিডনি একটা নতুন কিডনি লাগিয়ে নেওয়ার তো সেই সামর্থ্য নেই। ডাক্তার বলে দিয়েছে যে বেশ কয়েকদিন পর বা সপ্তাহখানেক পর ডায়ালাইসিস করে চলবে। তো বাড়িতে আনার পর তারা 2-3 বার তারা সেই ডায়ালাইসিস পদ্ধতিটা মিস করেছে, তো যে কারণে তার দাদি সেই সমস্যাটা আরো বেড়ে গিয়েছিল। একদিন রাতের কথা রোহিতের স্পষ্টভাবে মনে আছে, সে তার রুমে ঘুমিয়েছিল, হঠাৎ করে শুনতে পায় তার দাদি অনেক জোরে জোরে চিৎকার করতেছে। তো রোহিত তার একা রুমেই থাকতো এবং তার বাবা মা থাকতো অন্য রুমে। রোহিতরা ছিল 2 ভাই, তার একটা ছোট ভাই ছিল, সে তার বাবা মায়ের সাথেই থাকতো, আর রোহিত আলাদা একটা রুমে সে একা থাকতো এবং তার দাদি থাকতো অন্য আরেকটা রুমে। তার দাদির যখন সে চিৎকার শুনে রোহিত হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ে এবং সে দৌড়ে যায় তার দাদির রুমে। গিয়ে দেখে তার দাদি মানে উপরের দিকে তাকিয়ে, তিনি তো শোয়া অবস্থায় শুয়ে আছেন, উপরের দিকে তাকিয়ে তিনি চোখ বড় বড় করে তাকিয়ে আছেন এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন এবং একটু পরপর তিনি চিৎকার দিচ্ছেন। রোহিত যেটা বলল যে তার মনে হলো যে তিনি কিছু একটা হয়তো দেখেছেন বা উপরের দিকে তিনি কিছু একটা হয়তো দেখছেন, যার কারণে তিনি ভয় পেয়ে আছেন এবং ওনার চোখগুলো বড় বড় হয়ে আছে। তো এই দৃশ্যটা যখন সে দেখে রোহিত, সে তখন দৌড় দিয়ে তার বাবা মাকে ডেকে নিয়ে আসে। তার বাবা মা এসেও দেখে যে তার দাদির কি অবস্থা। রোহিত সে তার দাদির কাছাকাছি যাচ্ছিল না, তার বাবা মা তার দাদির কাছে যায়, গিয়ে হাত পা মালিশ করতে থাকে, ওনাকে উঠিয়ে শোয়া অবস্থা থেকে উঠিয়ে বসানোর চেষ্টা করছিল তারা। রোহিত যাতে ফিল করলো যে তার দাদি তখনও উপরের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে এবং তার দাদি তার হাত দিয়ে ইশারা করছে উপরের দিকে, কিছু একটা দেখানোর চেষ্টা করছে। কিন্তু রোহিতও দেখলো যে উপরে কিছু নেই, একদম ফাঁকা, এবং রোহিতের মা বাবাও সেটা দেখতে পাচ্ছিল, একদম ফাঁকা, কিছু নেই, শুধু চাল দেখা যাচ্ছে, তাদের টিনের ঘরের যে চালটা সেটাই দেখা যাচ্ছে, আর কিছু নেই। রুমের লাইট জ্বালানোর পরেও তারা দেখতে পায় একদম রুমের পরিবেশ একেবারেই স্বাভাবিক, কিন্তু তার দাদির সেই অস্বাভাবিকতা কোনোভাবেই কমছিল না। তো এভাবে বেশ অনেকক্ষণ যাবৎ রোহিতের দাদি অস্বাভাবিক আচরণ করার পর তিনি ঠান্ডা হন এবং পুনরায় ওনার বিছানায় শুয়ে পড়েন এবং তিনি যে বড় বড় চোখ করে তাকিয়েছিলেন তিনি চোখ বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালবেলা, ওদিন রাতের বেলা তো তার দাদি ঘুমানোর পর যার মতো ঘুমিয়ে পড়ে যার রুমে গিয়ে। পরদিন সকালবেলা রোহিত তার দাদির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তার দাদি এমনিতেই কথাবার্তা বলতে পারত এবং তার জ্ঞানও স্বাভাবিকভাবেই ছিল। রোহিত তার দাদিকে জিজ্ঞাসা করছিল যে দাদি, গতকাল রাতে তুমি এরকম করছিল কেন? তোমার কি মনে আছে তুমি গতকাল রাতে কিরকম অস্বাভাবিক আচরণ করছিলে? তো তার দাদি যেটা বলে যে আমার গতকাল রাতের কথা তো কিছু মনে নেই, আমি যে ঘুমিয়েছি রাতের বেলা, ঘুম থেকে উঠে আমি এখন উঠলাম, আমি জানি না কি হয়েছে রাতের বেলা। রোহিত বলছিল আপনি একটু মনে করার চেষ্টা করুন। তার দাদিকে বলছিল তুমি একটু মনে করার চেষ্টা করো।
যে কি তোমার মনে আছে যে গতকাল রাতে কি হয়েছিল তোমার সাথে? তার দাদি একটু মনে করার চেষ্টা করলেন এবং কিছুক্ষণ পর তিনি বলছিলেন হ্যাঁ হ্যাঁ ওনার মনে পড়েছে। তো তার দাদি রোহিতকে বলছিল যে রোহিত, আমি দেখলাম যে আমার ঘরের ভিতরে কেউ একজন ঢুকেছে। সে আমার রুমের টিনের বেড়া ভেদ করে সে ঢুকে পড়েছে। তো আমি এটা দেখে হঠাৎ করে অবাক হয়ে যাই। তো সে একটা মানুষের মতোই আকৃতি ছিল তার। সে হঠাৎ করে ঢুকে পড়ে, একদম অপরিচিত। আমি এই লোকটাকে কোনোদিন দেখিনি। একটা পুরুষ লোক, বিশাল দেহি, 7-8 ফুট লম্বা হবে। সে টিনের বেড়া ভেদ করে হঠাৎই ঢুকে পড়ে রুমের ভেতরে, একদম অপরিচিত লোক। এবং সে আমার দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে এবং দেখে, তার দাদি যেটা বলছিল যে ওই লোকটার ফেসের দিকে তাকিয়ে ওনার যেটা মনে হচ্ছিল লোকটা খুব রাগান্বিত ভাবে ওনার দিকে তাকিয়ে আছে। তো একটা পর্যায়ে কিছুক্ষণ পরে ওই লোকটা সে তো দাঁড়িয়ে ছিল খাটের উপাশে, সে একটা লাফ দিয়ে সিলিং এর উপরে উঠে যায় এবং উল্টো হয়ে টিনের মধ্যে ঝুলে থাকে। উল্টো হয়ে যখন সে টিনের মধ্যে ঝুলে থাকে তখন সে তার মাথাটা একদম 90 ডিগ্রি ঘুরিয়ে 360 ডিগ্রি ঘোরাতে পারছিল সে ওই মাথাটা একদম এভাবে চারপাশে তার মাথাটা ঘুরিয়ে আবার ওই তার দাদির চোখ বরাবর সে মাথাটা স্থির করার পর তার দাদি যেটা দেখতে পায় একদম বিচ্ছির একটা শরীর, লোমে ভরা, কালো কালো লোমে ভরা, এবং ওই যে ফেসটা, ওই লোকটার যে ফেস, এবং খুবই বিচ্ছিরি ধরনের একটা কালো কুচকুচে ফেস হয়ে গিয়েছে। এবং ওই লোকের দাঁতগুলো দেখে মনে হচ্ছিল একদম চকচক করছে, একদম সাদা, ধবধবে সাদা। আর 4টা দাঁত, শিয়ালের যেরকম শিয়াল বা কুকুর তাদের যে 4টা দাঁত লম্বা লম্বা থাকে না, ওরকম ভাবে তার দাঁতগুলো এরকম লম্বা লম্বা। আর তার দাঁত থেকে লালা বেয়ে বেয়ে খাটের উপর পড়ছিল। তো এই জিনিসটা দেখি এই জিনিসটা যখন তিনি দেখেন তিনি ভয়ে চিৎকার করছিলেন আর বড় বড় চোখ করে তিনি উপর দিকে তাকিয়েছিলেন। তো তিনি বলছিলেন যে তোমরা যখন আমার রুমে প্রবেশ করেছিলে তোমরা কি দেখো নাই ওই লোকটাকে? ওই লোকটা তখনও এখানে ঝুলেছিল একই অবস্থায়। তো এর কিছুক্ষণ পরে ওই লোকটা আবারও উপরের টিনের চাল ভেদ করে সে বাইরে চলে যায়। এরপর আমি তার দেখতে পাইনি। তো এরপর তিনি আবার ঘুমিয়ে পড়েন। তো এই কথাটা যখন রোহিত তার দাদির মুখ থেকে শুনে সে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এরকম কথা সে কখনো শুনেনি। এরকম অদ্ভুত টাইপের জিনিস, এরকম অদ্ভুত টাইপের অলৌকিক কথা দিয়ে সে আর কখনো কারোর কাছ থেকে জানতে পারেনি। আজকে প্রথম সে তার দাদির মুখ থেকে এটা শুনেছে, গতকাল রাতের ঘটনা। তো এই ঘটনার পর সে বলে যে বাবা, আমাকে তাহলে বলতে হবে যে এটা কি, হঠাৎ করে কি হচ্ছিল, এটা কে বা কারা তোমাকে ভয় দেখাচ্ছে এরকম ভাবে? তার দাদি বলে যে দেখ, পৃথিবীতে মানুষ ছাড়াও অন্যান্য কিছু আছে, অদৃশ্য কিছু আছে, অদৃশ্য জগতের প্রাণী আছে। তারা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, অনেক অনেক জিনগুলো, সেই প্রাণী। তো এই কথা বলার পর রোহিত বলে যে আমি এইসব বিষয়ে জানি না, কিন্তু আমার খুব ভয় করতেছে তোমার মুখ থেকে কথাগুলো শুনে। তার দাদি বলে যে ভয় পাওয়ার কিছু নেই, তুই সাবধানে থাকিস, আর তাদের ধর্মাবলম্বীর নিয়ম অনুযায়ী যে নিয়মগুলো পালন করা লাগে, উপাসনা করা লাগে, সেগুলো যেন ঠিকঠাক মতো করে। তার দাদি সেটা বলে রোহিতকে। রোহিত তার কৌতূহল থেমে রাখতে পারেনি। সে তার বাবা মাকে ওই বিষয়টা বলে। তার দাদির মুখ থেকে যেটা সে শুনেছে গতকাল রাত্রের ঘটনাটা, ওটা তার বাবা মাকে বলার পর তার বাবা মা বেশ চিন্তায় পড়ে যান এবং তারা বলেন যে তাহলে মানে রোহিতের বাবা তার মাকে বলছিল যে তারা যে এতদিন ডাক্তার দেখিয়েছেন, কোনোভাবেই সুস্থ হচ্ছে না, কিডনি একটা নষ্ট, তারপরেও তো কোনোভাবে শরীরে কোনো উন্নতি হচ্ছিল না সব দিক দিয়ে। তারা একটু ডায়ালিসিস করেননি, বেশ অনেকদিন হয়ে গিয়েছে। এরপরে তো শরীর তো স্বাভাবিকভাবেই খারাপ থাকবে, কিন্তু রোহিতের বাবা মা যেটা ধারণা করছিলেন যে এটা হয়তো অন্য কোনো সমস্যা, তারা ঠিক করলেন তাদের যে এলাকার যে মন্দির আছে সেই মন্দিরের পুরোহিতকে তারা এই বিষয়টা জানাবেন এবং পুরোহিতকে একবার বলবেন তিনি যেন তাদের বাড়িতে এসে এই বিষয়টা তদন্ত করে যান। রোহিতের বাবা ওই দিন দুপুর বেলাতেই তিনি চলে যান সরাসরি মন্দিরে। সে মন্দিরে গিয়ে তিনি খুঁজে বের করেন পুরোহিতকে এবং পুরোহিতের সাথে তিনি বেশ অনেকক্ষণ কথা বলেন। গতকাল রাতের ঘটনার ব্যাপারে ওনার মা কি জিনিস দেখেছে ওইটা সম্পূর্ণভাবে তিনি বিস্তারিত খুলে বলেন। তো ওই কথাটা শোনার পর পুরোহিত যেটা জানায়, হয়তো কোনো প্রেতাত্মার নজর পড়েছে আপনার মায়ের উপর। তো এই জিনিসটা তো ভালো করে দেখতে হবে খতিয়ে। ওখানে গিয়ে পুরোহিত বলে দেন যে আমি সন্ধ্যার সময় আসবো, এই কথাগুলো বলে তারপর পুরোহিত চলে যায়। রোহিতের বাবাও চলে আসে বাড়িতে। সন্ধ্যার সময় পুরোহিত একটা থলে হাতে করে নিয়ে এবং ওনার একজন শিষ্যকে সাথে নিয়ে সে চলে আসে সরাসরি রোহিতের বাড়িতে। রোহিতদের বাড়িতে আসার পর পুরোহিত
তার দাদির রুমে প্রবেশ করেন। দাদির রুমে প্রবেশ করে তিনি বেশ অনেকক্ষণ বসে থাকেন এবং তিনি বসছিলেন মাটিতে। মাটিতে তো তাদের যে ঘরের ফ্লোর ছিল তো মাটির ছিল, কোনো পাকা করা ছিল না। তো মাটিতেই তিনি বসে পড়েন। বসে তিনি তো আসন ধরে বসেন। রোহিতের দাদি খাটে শোয়া অবস্থায় ছিল, আর ওই পুরোহিত তিনি মাটিতে বসে আসন ধরে বসেছিলেন। ওনার ঠিক 2 হাত সামনে তিনি হাত বাড়িয়ে একটা চিকন কিছু দিয়ে তিনি কিছু একটা নকশার মতো আঁকেন, ত্রিভুজ আকৃতির। তো দুটো ত্রিভুজ একসাথে করলে একটার উপর আরেকটা আড়াআড়ি ভাবে রাখলে যেরকম একটা নকশা হয়, ওরকম একটা নকশা তিনি নাকি এঁকেছিলেন সেখানে। তো আঁকার পর তিনি ওনার ব্যাগ থলে থেকে 4 কোণার এক ধরনের শক্ত বস্তু তিনি সেটা বের করেন। দেখতে অনেকটা মার্বেল পাথরের মতো, আমরা মার্বেল দিয়ে যেরকম খেলি না, ওইরকম মার্বেলটার মতোই দেখতে ছিল। বাট মার্বেল তো থাকে গুল, ওই বস্তুটা ছিল 4 কোণা আকৃতির। তিনি 3টা 4 কোণা আকৃতির ওই মার্বেল পাথর বের করেন। মার্বেল পাথর বের করে তিনি ওই ত্রিভুজগুলোর কর্নারে রাখেন। রেখে তিনি কি যেন মন্ত্র পড়তে থাকেন, এবং রোহিত এবং রোহিতের বাবা মাও কিন্তু সেখানে ছিল। তো একটা পর্যায়ে তার শিষ্য, ওই পুরোহিতের শিষ্য কিন্তু পাশে বসেছিল। তো রোহিত যেটা দেখতে পায়, ওই পুরোহিত যখন মন্ত্র পড়ছিল ওই মার্বেল পাথরগুলো ত্রিভুজগুলোর উপরে রেখে, তখন মন্ত্র পড়ার এক পর্যায়ে রোহিত যেটা দেখতে পায়, ওই ত্রিভুজে রাখা যে মার্বেল পাথরের বস্তুগুলো সেগুলো আস্তে আস্তে নড়াচড়া করছে, মানে কাঁপছে, অল্প অল্প করে ভাইব্রেট করছিল ওই মার্বেল পাথরগুলো। তো এই জিনিসটা দেখতে পাচ্ছিল, এবং পুরোহিত আরো কিছুক্ষণ মন্ত্র পাঠ করার পর সেটা দেখতে পায় সরাসরি রোহিত ওই মার্বেল পাথরগুলো তার স্থান পরিবর্তন করছিল। অর্থাৎ একটা পাথর যেই জায়গায় ছিল সে অন্য একটা পাথরের জায়গায় চলে যায়, অন্য একটা পাথর আরেকটা পাথরের জায়গায় চলে যায়। এইভাবে 4টা পাথর তার নিজ নিজ জায়গা পরিবর্তন করে অপর একটা পাথরের জায়গায় গিয়ে স্থির হয়। এই কার্যটুকু সম্পন্ন করার পর পুরোহিত সেখান থেকে উঠে যায়। উঠে তিনি মার্বেল পাথরগুলো পুনরায় তার থলেতে ভরে ফেলে। ভরে তিনি বলেন যে তার বাবা মাকে, অর্থাৎ রোহিতের বাবা মাকে বলেন যে আপনারা অন্য রুমে আসেন, আপনাদের সাথে কিছু কথা আছে। রোহিত তাদের সাথে ওই রুমে যেতে চাইলে পুরোহিত বলে যে না, তুমি ছোট মানুষ, তুমি আসতে পারবে না, তুমি তোমার দাদির কাছে বসে থাকো। পুরোহিত তখন তার বাবা মায়ের সাথে অন্য রুমে চলে যায় এবং বেশ অনেকক্ষণ কথাবার্তা বলে। তো কথাবার্তা শেষ করার পর পুরোহিত তার দাদির কাছে আসেন। দাদির কাছে এসে ওনার থলে থেকে একটা কবচ বের করে, সেই কবচটা রোহিতের দাদির বাম পায়ে বেঁধে দিয়ে তিনি চলে যান, ওনার সাকৃতি নিয়ে তিনি চলে যান। রোহিত যেটা দেখে যে তার বাবা মায়ের চেহারাটা অর্থাৎ কেমন যেন কালো হয়ে গিয়েছে, অর্থাৎ তারা খুবই চিন্তিত এবং খুবই টেনশনে পড়ে আছেন, এরকম একটা ভাব তাদের ফেসে। সে ঘুম থেকে উঠে তার বাবা মার চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুনতে পাচ্ছিল, এবং সে তার দাদির রুমে প্রবেশ করে যেটা বুঝতে পারে যে তার দাদি মারা গিয়েছে। তার দাদি আর বেঁচে নেই, তার দাদি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। আশেপাশের প্রতিবেশীরা বেশ কয়েকজন এখানে এসে জড়ো হয়েছে। রোহিত তার আবেগ আটকে রাখতে পারেনি, সেও কান্নাকাটি শুরু করে তার দাদির মৃতদেহের পাশে গিয়ে। পুরোটা দিন কাটার পর পরবর্তীতে তার বিভিন্ন দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা আসার পর সেই মৃতদেহটাকে, তার দাদির মৃতদেহটাকে সৎকারের জন্য শ্মশান ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়। রোহিত তার দাদির সৎকারের গিয়েছিল। সেখানে যাওয়ার পর শ্মশান ঘাটে সে যায়। শ্মশান ঘাটে তার দাদির সৎকার সম্পন্ন হয়। তারপর সে তার আত্মীয় স্বজনদের সাথে সে তার বাড়িতে চলে আসে। সন্ধ্যার আগ মুহূর্ত হয়ে গিয়েছিল, তখন তারা বাড়িতে পৌঁছে যায়, এবং রোহিতের যে আত্মীয় স্বজনরা তাদের বাড়িতে এসেছিল, তো তাদের বাড়িতে তো তেমন একটা থাকার জায়গা নেই, খুবই কম। তাই যে যার মতো সবাই যার যার বাড়িতে পুনরায় রওনা দিয়ে চলে যায়। ওই দিন রাতের কথা রোহিত তার বাবা মার সাথেই থাকে। সে বলে যে তার খুব ভয় করছে, সে একা তার রুমে থাকতে পারবে না। তাই রোহিত তার বাবা মার সাথে তার ছোট ভাই সহ একসাথে তারা এক রুমে থাকে। হঠাৎ করে রোহিতের ঘুম ভাঙে। রোহিত যখন ঘুম থেকে উঠে তখন তার খুব প্রস্রাবের ব্যাগ পায়। সে প্রস্রাব করার জন্য বের হবে। তো যখন সে প্রস্রাব করার জন্য বের হবে, তখন তার কেন যেন মনে হচ্ছিল যে তার দাদির রুমে কেউ একজন ফিস করে কথা বলছে। তো সে একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করছিল যে কে কথা বলছে। তো কিছুক্ষণ সে কথাগুলো শোনার পর সে কিন্তু বুঝতে পারছিল না, মানে তার কাছে মনে হচ্ছিল অজানা ভাষায়, সে ভাষাটা সে চিনে না। অজানা ভাষায় দ্বৈত কণ্ঠে একটা মানুষ, যেরকম 2জন মানুষ একসাথে কথা বলে যেরকম একটা কণ্ঠ শোনা যায়, ঠিক সেরকম কণ্ঠে
কেউ একজন কথা বলছে ভারী গলায়। সে কিন্তু কোনো কথাই বুঝতে পারছে না। তো বেশ কিছুক্ষণ সেই কথাগুলো শোনার পর হঠাৎ করে সে আরেকটা কণ্ঠ শুনতে পায়। সেটাও একটা ভারী কণ্ঠ, এবং সেই কণ্ঠটা শুনে বোঝা যাচ্ছিল কোনো মহিলার কণ্ঠস্বর। তো সে বুঝতে পারে যে ওই রুমে দুইজন ব্যক্তি কথাবার্তা বলছে। তো সে হঠাৎ করে তার ভয় লাগা শুরু করে, এবং সে তার বাবা মাকে ডাক দিয়েছে, বাবা বাবা দাদির রুমে কে যেন কথা বলছে, তুমি একটু দেখো। কিন্তু তাদের দাদির রুমটা বন্ধ ছিল, দরজা লাগানো ছিল তাদের ঘরের ভিতর থেকে। তার বাবা যখন টর্চ লাইট হাতে নিয়ে ওই অতীতে সে পুনরায় তার কার্য সম্পাদন শেষ করে সে তার বাবার সাথে গিয়ে পুনরায় ঘুমিয়ে পড়ে। ওই ঘটনার 2-3 দিন পর রোহিতের এক ছোট চাচা তাদের বাড়িতে বেড়াতে আসে। তো রোহিতের ছোট চাচা এসে তিনি বলছিলেন যে তার দাদির নামে যে সম্পত্তিটা ছিল, তার দাদি অর্থাৎ রোহিতের দাদির নামে যে সম্পত্তিটা ছিল, তো তার দাদি তো এখন মারা গিয়েছে। সে তার বড় ভাইকে অর্থাৎ রোহিতের বাবাকে সে চাপ দিচ্ছিল যে ওই সম্পত্তির ভাগ যেন তাকে দিয়ে দেয়। তো এটা নিয়ে সে বেশ রাগারাগি করে তার বড় ভাইয়ের সাথে, রোহিতের বাবার সাথে। তো সে বলে যে যতদিন পর্যন্ত তোমরা ওই সম্পত্তিটা আমাকে বুঝিয়ে না দিবে আমি এখান থেকে যাব না, আমি তোমাদের বাড়িতে থাকবো। পরবর্তীতে রোহিতের বাবা তার ছোট ভাইকে সম্পত্তির এক অংশ বুঝিয়ে দেওয়ার জন্য রাজি হয়। তো তিনি যেটা ঠিক করেন যে একটা জমি আছে, তিনি ওই পাহাড়ি এলাকাতে একটা জমি আছে যে জমিতে তিনি চাষবাস করেন, ওই জমির অর্ধেক অংশ তিনি তার ছোট ভাইকে দিয়ে দিবেন। তো তার ছোট ভাই বলে যে ঠিক আছে, সে রাজি হয়। কিন্তু জমির কাগজপত্রে কিছু ভেজাল ছিল, যে কারণে তিনি একটা দালালের কাছে ওই কাগজপত্র দেন ঠিকঠাক করার জন্য, এবং ওই দালাল বলে যে বেশ কিছুদিন সময় লাগবে। তো রোহিতের ছোট চাচা অর্থাৎ রোহিতের আব্বার যে ছোট ভাই, সে বলে যে যতক্ষণ পর্যন্ত না আমি এই জমির সঠিক দলিলটা, আমার ভাগটা আমি বুঝে না পাচ্ছি, আমি এখান থেকে যাব না, আমি এখানে থাকবো। তো কি রোহিতের বাবা আর কি বলবে, ছোট ভাই যেহেতু তিনি বলেন যে ঠিক আছে তুই থাক, যতদিন না কাগজ বের হচ্ছে তুই থেকে এখানে থাক, কোনো সমস্যা নেই। প্রথম দিকে বললাম যে রোহিত তো প্রায় সময়ই সে পাহাড়ের বিভিন্ন উঁচু জায়গায় যেত লাকড়ি সংগ্রহ করার জন্য, গাছের ডালপালা সংগ্রহ করার জন্য সে যেত। তো রোহিত কিন্তু এরপর থেকে আর একা যেত না, তার চাচাকে সাথে নিয়ে যেত, ছোট চাচাকে সাথে নিয়ে সে যেত। তো একদিন বিকালবেলা সে কলেজ থেকে ফিরে এসেছে, এবং সারাদিন সকালবেলা সে কলেজে যাওয়ার কারণে সারাদিন সে কোনো কলেজে ছিল। বাড়িতে এসে দেখে যে তার মা রান্না বান্না করার জন্য কোনো লাকড়ি নেই, একদম লাকড়ি শেষ। তো তার মা বলে যে তাড়াতাড়ি করে কোনোখান থেকে যেন লাকড়ি জোগাড় করে নিয়ে আসে, তাহলে রান্না বান্না করতে পারবে। রোহিত তার ছোট চাচাকে সাথে নিয়ে সে চলে যায় ওই যে পরিত্যক্ত ফ্যাক্টরিটা ছিল ওই পাহাড়ের ওই জায়গাটা সে চলে যায়। ওখানে যাওয়ার পর সে আশেপাশে বেশ কিছু লাকড়ি সংগ্রহ করে, এবং একটা সুতোয় একটা রশি নিয়ে সে ওই লাকড়িগুলো বাঁধছিল। তখন তার চাচা আশেপাশে ঘোরাঘুরি করছিল। তো রোহিত যখন আশেপাশে লাকড়িগুলো কুড়াচ্ছিল, এক জায়গায় জড়ো করছিল, তো রোহিত খেয়াল করে হঠাৎ করে তার যে ছোট চাচা, সে হঠাৎ করে যে ওই যে ফ্যাক্টরির পাশে একটা সরাইখানা ছিল, ওই সরাইখানার দরজার বরাবর সে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ যাবত, এবং সে দরজাটা হালকা একটু ফাঁক করে ভিতরের দিকে উকি মেরে সেজন্য কি যেন দেখার চেষ্টা করছিল। তখন রোহিত বলে দিয়েছে, চাচা তুমি এটা কি করতেছো, এটা করো না, এটা অনেক খারাপ কাজ, হয়তো তোমার ক্ষতি হতে পারে। অনেকের মুখে শুনেছি যে এর আশেপাশে ঘুরে করলে সমস্যা হতে পারে, তুমি চলে এসো এখান থেকে। কিন্তু তার চাচা এরকম কথা শুনছিল না, সে বলছিল যে তার কৌতূহল জেগেছে, সে ভিতরে ঢুকে দেখবে যে ভিতরে কি আছে। তো তার চাচা ভিতরে ঢুকে পড়ে, দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে পড়ার পর কিছুক্ষণ পরে, অর্থাৎ রোহিত সে তার নিজের মতো কাজ করছিল। তার চাচাকে বারণ করার পরেও যখন তার চাচা সেটা শুনছিল না, সে তার অধিকার পাত্তা দিচ্ছিল। কিছুক্ষণ পর ওই যে দরজা ধাক্কা দিয়ে তার চাচা যে ওই সরাইখানার ভিতরে ঢুকেছে, কিছুক্ষণ পর তার চাচা একটা জোরে চিৎকার দেয়। তো চাচার এই চিৎকারটা শুনে সে সাথে সাথে ঘরের ভিতরে যায়, ওই সরাইখানার ভিতরে যায়। সরাইখানার ভেতরে যাওয়ার পর দেখে যে তার চাচা সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, একদম মাটিতে শুয়ে আছে, এবং দেখে মনে হচ্ছিল দিন অজ্ঞান হয়ে গিয়েছে একটা চিৎকার দিয়ে। রোহিত ওই দরজার সামনে দাঁড়িয়েছিল সরাইখানার, এবং তার সাহস হচ্ছিল না, ভেতরটা একদম অন্ধকার। ওই সরাইখানার কয়েকটা জানালা ছিল, কিন্তু জানালাগুলো একদম কালো হয়ে গিয়েছে ময়লা পড়ে, এবং কিছু বনলতা গাছগাছালি লতা পাতা সেগুলো জড়িয়ে একদম জানালার অবস্থা, আলো একদম ভেতরে ঢুকছিল না, খুবই কম। তেমন অবস্থায় তো প্রায় অন্ধকার ঘরের ভিতর। তার কাছে মনে হচ্ছিল বিশাল বড় রুম, ভেতরটা একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল তার কাছে। তো
সে যখন দেখতে পায় যে তার চাচা পড়ে আছে, তার সাহসী করেছিল না ভেতরে গিয়ে তার চাচাকে সে টেনে বাইরে নিয়ে আসবে বা তার চাচার জ্ঞান ফেরাবে। সে বেশ ভয় পেয়ে আসছিল। সেখান থেকে দৌড়িয়ে সে তার বাড়িতে চলে আসে এবং তার বাবাকে ডাকতে থাকে। তার বাবাকে ডাকাডাকি করে সে বলে যে এরকম এরকম ঘটনা ঘটেছে। তার চাচা নাকি ওই সরাইখানের ভেতরে, পরিত্যক্ত যে ফ্যাক্টরিটা আছে ওর ফ্যাক্টরির পাশে সরাইখানের ভেতরে সে ঢুকে একটা চিৎকার দিয়ে সে এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। তো তার বাবা তাদের প্রতিবেশীর কয়েকজনকে সাথে নিয়ে দৌড়ে তিনি সেখানে যান। একটা কথা বলে রাখা ভালো যে ওই যে পাহাড়টা ছিল, পরিত্যক্ত ফ্যাক্টরিটা যেখানে ছিল এবং সরাইখানা যেখানে ছিল, সেই সরাইখানা থেকে অর্থাৎ ওই পাহাড় থেকে রোহিতদের বাড়ি বেশ অনেকটা দূরে ছিল। হেঁটে যেতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে, কারণ উঁচু নিচু পাহাড়ের ঢাল বেয়ে সেখানে যেতে হয়। তবে পাহাড়ের চিপা চাপা দিয়ে একটু ছোটখাটো মাটির রাস্তা আছে, সেগুলো পার হয়ে যেতে অনেকটা সময় লাগে। তো রোহিত তো সেখান থেকে আসতে প্রায় আধা ঘন্টা লাগিয়ে দিয়েছে। তারপর তার বাবাকে বলার পর ওখান থেকে তার বাবা আশেপাশের প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়ার পরে, তো বিকালবেলা যেহেতু তারা গিয়েছিল, রোহিত ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রায় চারপাশ অন্ধকার হয়ে গিয়েছে। তো যে যার মতো সবাই যার যার নিজস্ব টর্চ লাইট হাতে নিয়ে তারা ওখানে যেতে থাকেন। তো যেতে যেতে বেশ অনেকটা অন্ধকার হয়ে যায়, সন্ধ্যা তো অনেক আগেই নেমে এসেছিল। তো সেখানে সবাই খোঁজাখুঁজি করতে থাকে ওই ফ্যাক্টরির চারপাশে গিয়ে, এবং বেশ কয়েকজন ঢুকে ওই সরাইখানার ভেতরে। রোহিতও সাথে ছিল। তো সরাইখানার ভেতরে যখন ঢুকে তখন দেখতে পায় একদম খালি। রোহিত তো তখন তার যে চাচাকে ভেতরে অজ্ঞান অবস্থায় দেখেছিল, তখন তো দরজাটা খোলা অবস্থাতেই ছিল। সে যখন দৌড়ে চলে আসছিল তখনও কিন্তু সরাইখানার দরজাটা একদম খোলা ছিল। তার চাচা যে সরাইখানার দরজাটা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকেছিল, তো ওরকম অবস্থাতেই খোলা ছিল, সে দেখেছিল। কিন্তু এখন তারা যখন খুঁজতে আসে এই অন্ধকারের ভিতরে লাইট দিয়ে, তখন দেখে যে সরাইখানার দরজাটা আটকানো। তো তারা জোরে ধাক্কা দেওয়াতে সরাইখানার দরজাটা খুলে যায় এবং ভেতরে ঢুকে তারা দেখে যে ভেতরে কেউ নেই, একদম খালি। টর্চ লাইট দিয়ে ভেতরটা ভালোভাবে দেখা যাচ্ছিল, সবাই আশেপাশে দেখছিল, একদম খালি। কিছু পুরান আসবাবপত্র আছে এবং মেঝের যে কাঠ ছিল সরাইখানার, ওই কাঠগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে। নিচ থেকে অনেক পাহাড়ি মাটি, সেই মাটির ছোট ছোট স্তূপ ছিল ওই সরাইখানার ভিতরে। তো সেখান থেকে খোঁজাখুঁজির পরও যখন তার চাচাকে পাচ্ছিল না, তো বেশ কয়েকজন তো গিয়েছিল ফ্যাক্টরির আশেপাশটা একটু দেখার জন্য। তো তারা যখন ওই সরাইখানার ভেতরে তার চাচাকে না পেয়ে বের হয়ে যায়, তখন বেশ কয়েকজন ওই ফ্যাক্টরির পেছন দিক থেকে কয়েকজন চিৎকার দেয় যে এখানে নাকি তার চাচাকে পাওয়া গিয়েছে। তো সেখানে যায়, সবাই মিলে সেখানে যাওয়ার পর দেখে যে তার চাচা ফ্যাক্টরির এরিয়ার ভেতরে তিনি শুয়ে আছেন অজ্ঞান অবস্থায়। তারা বুঝতে পারছিল তারা ওই চাচাকে, অর্থাৎ রোহিতের চাচাকে বারবার ডাকছিল জোরে জোরে, কিন্তু তার চাচা কোনোভাবেই তিনি উত্তর দিচ্ছিলেন না। সবাই একটা জিনিস ভেবে অবাক হয়ে যায়, এই ফ্যাক্টরিটা চারপাশ ভালোভাবে দেয়াল দিয়ে অনেক উঁচু করা এবং সেই দেয়ালের উপরও কাটা তার দেয়া, কিন্তু দেয়ালের একটা অংশ প্রায় 20 মিটারের মতো একটা অংশ, এখানে কোনো দেয়াল নেই, শুধু জাল, ওই যে নেট থাকে না, নেট দিয়ে বেড়া দেওয়া, স্টিলের নেট বা লোহার নেট যেটাই বলি না কেন, ওইরকম নেট দিয়ে বেড়া দেওয়া। এবং নেটটা কিন্তু অনেক উঁচা করা, কেউ ইচ্ছা করলেই ওই নেট বেয়ে ভেতরে প্রবেশ করতে পারবে না। এবং ফ্যাক্টরির যে মেইন গেটটা ছিল সেই গেটটাও কিন্তু একদম বন্ধ, তালা মারা। তো একটা লোকের পক্ষে তো কোনোভাবেই সম্ভব না এই দেয়াল টপকে ভেতরে প্রবেশ করা। তো তারা যেটা দেখতে পায়, ওই ফ্যাক্টরির এরিয়ার ভেতরে তার চাচা শুয়ে আছে। তো লোকজন তো বেশ অবাক হয়ে যায়, সে কিভাবে এটার ভিতরে ঢুকলো, এবং তারা এত জোরে জোরে চিৎকার করছে, তাও সে কোনো উত্তর দিচ্ছে না। কিন্তু তারা টর্চ লাইটের আলো দিয়ে যতটুকু বুঝতে পারছে যে তার চাচার শ্বাস প্রশ্বাস চলতেছে, অর্থাৎ পেটের নড়াচড়া দেখে তারা বুঝতে পারছে যে এখনো সে জীবিত আছে, তার শ্বাস প্রশ্বাস চলছে। ওইখানে যে প্রতিবেশীরা তারা রোহিতের বাবার সাথে এসেছিল, তাদের মধ্যে বেশ কয়েকজন খুবই কষ্ট করে বেশ অনেকবার চেষ্টার পর তারা ওই নেট বেয়ে উপরের দিকে উঠতে সক্ষম হয়, এবং তারা এক পর্যায়ে ভেতরে প্রবেশ করে তারা দেখে যে তার চাচা উপর হয়েছে, মাটিতে পড়ে শুয়েছিল। তো তারা যেটা রোহিতের চাচার কাছাকাছি গিয়ে দেখতে পায় যে রোহিতের চাচার পিঠের যে শার্ট পরা ছিল, এবং তার পিঠের শার্টগুলো ছেঁড়া, মনে হচ্ছিল কেউ ধারালো নখ দিয়ে তার পিঠের মধ্যে অনেক জোরে জোরে আঁচড় দিয়েছে।
যে কারণে তার শার্ট ছিঁড়ে তার পিঠের মধ্যে আঁচড়ের দাগ পড়ে গিয়েছে। অনেক ঝাঁকাঝাঁকির পর কাছে গিয়ে মাথায় হাত বোলানোর পর তার চাচার জ্ঞান ফিরে, অর্থাৎ রোহিতের চাচার জ্ঞান ফিরে আসে। রোহিতের চাচার জ্ঞান ফিরে আসার পর সে বলছিল যে আমি কোথায়, আমার এখানে খুব ভয় লাগছে, তোমরা আমাকে এখানে থেকে তাড়াতাড়ি নিয়ে যাও। তো রোহিতের চাচার যখন হঠাৎ করে জ্ঞান ফিরে, তখন সে ওখানে যারা ভিতরে ঢুকেছিল তারা তো রোহিতের চাচার সাথেই ছিল। রোহিতের সেই চাচার সাথে বসে তারা তার জ্ঞান ফিরিয়ে এনেছিল। কিন্তু ওই রোহিতের চাচার যখন জ্ঞানটা ফিরে, তখন সে হঠাৎ করে যখন তাদেরকে দেখতে পায়, সে খুব ভয় পেয়ে যায় যে তোমরা কারা, আমি মরতে চাই না, তোমরা আমাকে মেরো না। সে বারবার এরকম কথা বলছিল। তো একটা পর্যায়ে সে শান্ত হয় এবং বুঝতে পারে যে এরা আসলেই স্বাভাবিক মানুষ, এবং দূরে তার বড় ভাই এবং তার ভাতিজা রোহিতকে দেখতে পায়। তো বেশ কষ্ট করে ওই কয়েকজন ব্যক্তি রোহিতের চাচাকে ওই যে জাল ছিল, ওই জালের বেড়া পার করিয়ে তারা ফ্যাক্টরির বাহিরে আসতে সক্ষম হয়। তৎক্ষণাৎ তারা ওখানে আর দেরি করে না, তাড়াতাড়ি তারা তাদের সবাইকে নিয়ে রোহিতের চাচাকে সমেত তারা বাড়িতে চলে আসে। ওই রাতে রোহিতের চাচাকে খাবার দাবার খাইয়ে শুয়ে দেওয়া হয়, এবং রোহিতের চাচার শরীর প্রচন্ড গরম ছিল এবং বোঝা যাচ্ছিল যে তার শরীর প্রচন্ড জ্বর এসেছে। তার পিঠের আঁচড়গুলো থেকে যে রক্ত বের হয়েছিল, সে রক্তগুলো জমাট বেঁধে একদম শক্ত হয়ে গিয়েছে। তো সেগুলোই তার রোহিতের বাবা বসে বসে পরিষ্কার করছিলেন। তো রোহিতের সে চাচা বাড়িতে আসার পরে তিনি ঘুমিয়ে পড়েন। ওনার ভালো লাগছিল না, খাবার দাবার খাওয়ানোর পর তিনি ঘুমিয়ে পড়েন। তো তখন আর রোহিতের চাচাকে জিজ্ঞাসা করেন যে কি হয়েছিল, কি রে, তোর গতকাল বিকেলবেলা তুই গেলি রোহিতের সাথে ওই জায়গায়, তো সেখান থেকে তুই কিভাবে হারিয়ে গিয়েছিল ওই সরাইখানা থেকে, বা তোর তুই ফ্যাক্টরির ভিতরে বা কিভাবে ঢুকেছিস? ওই ফ্যাক্টরির ভিতরে ঢোকা তো খুবই একবারে অসম্ভব। রোহিতের চাচার ভাবভঙ্গি দেখে এমনটা মনে হচ্ছিল সে খুব ভয় পেয়ে আছে এবং তার ভয় করছে। সে কোনো কথা বলতে আগ্রহ প্রকাশ করছিল না। তো অনেক জোরাজোরির পর রোহিতের চাচা সে বলতে শুরু করে। রোহিতের চাচা যেটা বলছিল, রোহিতের মা, রোহিতের ছোট ভাই এবং আশেপাশের কয়েকজন প্রতিবেশীরা ছিল সেখানে। রোহিতের সে ছোট চাচা এটা বলতে শুরু করে যে সে যখন ওই দরজার ফাঁক দিয়ে, অর্থাৎ সরাইখানার দরজার ফাঁক দিয়ে সে উকি দিয়ে যখন ভেতরের দিকে তাকায়, তখন সে দেখতে পাচ্ছিল যে ওই ফ্যাক্টরির ভেতরে, অর্থাৎ ওই সরাইখানার ভেতরে সে কিছু একটা দেখতে পায় খুব উজ্জ্বল রঙের। এবং সে যেটা দেখতে পায় যে একটা মেয়ে, খুবই সুন্দর, একদম সাদা ফর্সা চামড়া, এবং সে অদ্ভুত ধরনের একটা কাপড় পরে আছে এবং তার মাথা চকচক করছে উজ্জ্বল আলোয়। এই জিনিসটা দেখে সে ভেতর দিকে উকি দিয়ে সে কৌতূহল বশত সে ওই মেয়েটার কাছে যাওয়ার চেষ্টা করেছে। কে ওই মেয়েটা, সে একবার দেখতে চায় যে এত সুন্দর ফর্সা চামড়া দেখা যাচ্ছে পেছন দিক থেকে, তার ফেসটা না জানে কত সুন্দর হবে। সে বারবার ওই কৌতূহলটা সে তার নিজের ভেতরে আটকে রাখতে পারছিল না। ওই কৌতূহল বশতই সে ভেতরে প্রবেশ করে। রোহিতের চাচা যেটা বলছিল, সে ভেতরে যখন প্রবেশ করে ওই মেয়েটা তখন তার দিকে ঘুরে তাকায়। যখন তার দিকে ঘুরে তাকায়, রোহিতের চাচা যেটা দেখতে পায়, তার শরীরের গঠন মানুষের মতো হলেও ফেসটা ছিল একটা নেকড়ের মতো। একটা নেকড়ের যেরকম নাকটা সামনের দিকে চোখা অবস্থায় বেরিয়ে আসে, এবং তার নেকড়ের যে শরীরের চামড়ার সাথে মুখের চামড়ার যে একটা মিল থাকে বা যেরকম ডিজাইন থাকে, ওইরকম সেম। এবং তার দাঁতগুলো ধারালো, একদম সামনের দিকে বের হয়ে আছে। একটা ক্ষুধার্ত নেকড়ে যেরকম সে তাকিয়ে থাকে কোনো খাবারের দিকে বা কোনো মাংসাশী প্রাণীকে যখন শিকার করার পর সে মাংস খুবলে খুবলে খায়, এরকম একটা অবস্থায় সে তাকিয়ে আছে। এবং তার চাচা যেটা দেখতে পাচ্ছিল, ওই মেয়েটার হাতে একটা মানুষের হাত, এবং সে একটু পরপর ওই মেয়েটা যখন তার দিকে ঘুরে তাকায়, তিনি যখন দেখতে পান ওই মেয়েটার ফেস এরকম একটা নেকড়ের মতো, এবং ওই মেয়েটা তখন তার হাতে থাকা মানুষের একটা হাতের কনুই থেকে কবজি পর্যন্ত একটা হাত ছিল, ওই হাতের মাঝ বরাবর ধরে রেখেছিল ওই মেয়েটা। সেটা মুখের কাছে নিয়ে খুবলে খুবলে সে মাংস খাচ্ছে একটু পর। তো এই জিনিসটা দেখার পর নাকি তার চাচা সেখানে আর তার সেন্স ধরে রাখতে পারেনি, অজ্ঞান হয়ে পড়ে যায়। তার চাচা তিনি বলছিলেন যে তার যখন জ্ঞান ফিরে, সে দেখতে পায় সে একটা অন্ধকার রুমে শুয়ে আছে এবং একদম অন্ধকার চারপাশ, কিছুই দেখতে পাচ্ছিল না। তো হঠাৎ করে সে উঠে বসে সে তো চারপাশে কিছুই দেখতে পাচ্ছে না, একদম অন্ধকার। সে কোন দিকে যাবে, কোন দিকে কি আছে সে কোনোভাবে বুঝতে পারছিল না। তারপরেও সে আন্তাজে হাত সামনের দিকে বাড়িয়ে
সে অনুভব করার চেষ্টা করছিল যে আশেপাশে কি আছে। তো এইভাবে অনুভব করার পর একটা পর্যায়ে সে সে নিচে পড়ে যায়, অর্থাৎ সে তো পাকা মেঝে দিয়ে সে হাঁটছিল এবং হঠাৎ করে সে ফিল করে যে তার পায়ের নিচে কিছু নেই। ঠাস করে সে নিচে পড়ে যায় এবং বেশ উপর থেকে পড়েছিল। তার হাত পা অনেকটা ব্যথা পেয়েছিল, সে হাত পায়ে এখন তার ব্যথা আছে। তো সে যেটা বলে যে নিচে পড়ার পর সে উপর হয়ে নিচে পড়েছিল এবং সে উপর হয়ে নিচে শুয়ে থাকা অবস্থায় সে শুনতে পায় কেউ যেন তার দিকে হেঁটে আসছে। তো এই জিনিসটা শোনার পর সে উঠে বসে এবং সে যেদিক থেকে হেঁটে আসার শব্দটা শোনা যাচ্ছিল সে ওই দিকে তাকায়। অন্ধকারটা কিছুটা হলেও কমেছে। সে দেখার চেষ্টা করছিল, একটু দূর পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছিল এবং সে দেখার চেষ্টা করছিল যে ওই দিক থেকে কে হেঁটে আসছে। এবং কিছুক্ষণের মধ্যেই সে যেটা শুনে যে অনেকজন মানুষ হেঁটে আসলে যেরকম একটা শব্দ, এরকম অনেকজন মানুষ হেঁটে আসার শব্দ সে শুনতে পাচ্ছিল। প্রথমে শুনেছে একজনের, এরপর অনেক মানুষের হেঁটে আসার শব্দ শুনতে পাচ্ছে। তো একটা পর্যায়ে তার দৃষ্টিসীমার ভেতরে ওই লোকগুলো তার সামনে আসে। রোহিতের চাচা ওই অবস্থায় সে যেটা দেখতে পাচ্ছিল, ওই মানুষগুলো ছিল বিশাল আকৃতির, প্রায় 10 ফুটের কম ছিল না এক একজন। ওই 10 ফুট আকৃতির লম্বা আকৃতির মানব ছায়াগুলো তার সামনে আসে। ওই মানব ছায়াগুলোর পরনে ছিল লম্বা কুর্তা, কালো রঙের পাজামাও ছিল কালো রঙের এবং তাদের মাথায় কালো রঙের পাগড়ি ছিল। ওই মানব আকৃতির লম্বা আকৃতির ছায়া তারা তখন রোহিতের চাচার সামনে আসে, এসে বলে যে তুই এখানে কোন সাহসে তুই সরাইখানার ভেতরে ঢুকেছিস। ওই কয়েকজন লোকের ভেতর থেকে একজন তাকে উদ্দেশ্য করে বলতে থাকে, তুই কোন সাহসে সরাইখানার ভেতরে ঢুকতে পেরেছিস তুই। রোহিতের চাচার মুখ দিয়ে একটা কথা বের হচ্ছে না। সে যে পরিস্থিতিতে বসে আছে সেখানে, এটাই তো অনেক। সে যে জ্ঞান হারাচ্ছে না ওই সময়ে। সে বারবার বলার চেষ্টা করছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। তো একটা পর্যায়ে রোহিতের চাচা বুঝতে পারে যে কেউ পেছন থেকে তার শার্টের কলার ধরে উপরের দিকে তুলে ধরেছে। তো উপরের দিকে তুলে ধরার পর তখন সে 2 হাত দিয়ে তার কলারটা ছাড়ানোর চেষ্টা করছিল অনেক জোরে জোরে, কিন্তু সে পারছিল না। তার সামনে যে অবয়বগুলো ছিল মানুষ আকৃতির, লম্বা আকৃতির, তারা এক দৃষ্টি তাকিয়ে আছে সে চাচার দিকে, কিন্তু পেছন থেকে কেউ একজন তার কলার ধরে উপরের দিকে তুলেছে। সে বারবার চেষ্টা করছে হাত দিয়ে ওখান থেকে ছুটে আসার জন্য। তো একটা পর্যায়ে যে তার কলার ধরে উপরের দিকে তুলে ধরেছিল সে তাকে ছেড়ে দেয় এবং ঠাস করে সে নিচে আবারও পড়ে যায়। এরপর আর তার কিছু মনে নেই। তার যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় যে তার প্রতিবেশীরা এবং তার বড় ভাই রোহিত সহ তারা ফ্যাক্টরির পাশে দাঁড়িয়ে আছে। এই জিনিসটা সে দেখে। রোহিতের চাচার মুখ থেকে আশেপাশের প্রতিবেশীরা এবং রোহিতের বাবা এই ঘটনাটা শোনার পর ওইখানে যে প্রতিবেশীরা ছিল তারা বলে যে আমরা অনেক আগে লোকমুখে শুনেছিলাম যে ওই সরাইখানাটা ভালো না। ওই ফ্যাক্টরিটা পরিত্যক্ত হওয়ার পর থেকে ওইটার আশেপাশে গেলে নাকি নানান ধরনের সমস্যা হয়। ওইখানে নাকি প্রেতাত্মারা ঘুরে বেড়ায়, ওই সরাইখানায় নাকি প্রেতাত্মারা থাকে। এবং ওই প্রতিবেশীদের মধ্যে কয়েকজন বলছিল যে তারা এমনও শুনেছে যে যারা বেশ কয়েক বছর আগে মারা গিয়েছে তাদের আত্মা নাকি ওই সরাইখানায় তাদের আত্মা নাকি দেখা যায়। অর্থাৎ তারা যেটা বলে যে যারা মারা গিয়েছে তাদের আত্মারা নাকি ওই সরাইখানায় আড্ডা দেয়। তো লোকমুখে এটা তাদের এলাকাতেই বেশি প্রচলিত ছিল। তো ওই ঘটনার বেশ কয়েকদিন কেটে যাবার পর পুরো এলাকাতেই, তাদের পুরো পাহাড়ি এলাকাতেই কথাটা ছড়িয়ে পড়ে যে রোহিতের চাচার সাথে এরকম ঘটনা ঘটেছে এবং সে এরকম ফেস করেছে। তো তাদের গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিল, খুবই বৃদ্ধ একজন পুরুষ লোক ছিল। তিনি একদিন সময় করে রোহিতের বাড়িতে আসেন, রোহিতের বাবার সাথে দেখা করতে আসেন। তিনি বলছিলেন রোহিতের বাবাকে যে তোমার ছোট ভাই এমন এক জায়গায় গিয়েছিল এবং সেখান থেকে যে বেঁচে ফিরেছে এটাই অনেক, কারণ ওই জায়গা থেকে বেঁচে ফিরে একদম অসম্ভব। ওই প্রবীণ ব্যক্তি অর্থাৎ বৃদ্ধ লোকটি রোহিতের বাবাকে বলছিলেন, দেখো ওই যে পরিত্যক্ত যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছ, ওই ফ্যাক্টরিটা এখানে স্থাপন করা হয়েছিল প্রায় 15 বছর আগে। তো 15 বছর আগে যেখানে স্থাপন করা হয়েছিল, তো এখানে অনেক শ্রমিক কাজ করতো। তো একটা পর্যায়ে দেখা গিয়েছিল যারা এখানে কাজ করতো বেশ বছর 5 সেখানে ফ্যাক্টরিটা চালানোর পর দেখা যেত যে যারা এখানে কাজ করতো তাদের বিভিন্ন ধরনের সমস্যা হতো। অনেকে দেখা যেত ছাদ থেকে পড়ে তাদের হাত পা ভেঙে যেত, আবার দেখা যেত অনেকে শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছে
সে কোনোভাবেই আর ফ্যাক্টরিতে কাজ করতে পারছে না। তো এরকম যারাই ফ্যাক্টরিতে কাজ করত তারাই কোনো না কোনোভাবে শারীরিক সমস্যায় ভুগত, এবং তারা ওই শারীরিক সমস্যায় ভোগের কারণে তারা ওই ফ্যাক্টরির চাকরিটা ছেড়ে দিয়ে তারা চলে যেত। তো এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে ওই বয়স্ক ব্যক্তিটা বলছিল রোহিতের বাবার সাথে। এবং তিনি বলছিলেন যে ওই যে সরাইখানাটা ছিল, সেই সরাইখানাটাও একই সময়, অর্থাৎ ফ্যাক্টরিটা যখন বানানো হয়েছিল তখনও নাকি ওই সরাইখানাটা তৈরি করা হয়েছিল তখন। তো এরপর থেকে তাদের যে শ্রমিকরা কাজ করতো, বেশিরভাগ শ্রমিকরা কাজ শেষে ওই সরাইখানায় আড্ডা দিত। তো এমনও দেখা গিয়েছে যে ওই সরাইখানায়, বিশেষ করে ওই সরাইখানায় যে শ্রমিকগুলো আড্ডা দিত তাদের প্রত্যেকের বেশিরভাগই শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে তারা মারা গিয়েছিল। এটা ওই বৃদ্ধ লোকটি বলছিল বারবার যে ওই সরাইখানায় যারা আড্ডা দিত তারা পরবর্তীতে মারা গিয়েছিল। ওই বৃদ্ধ লোকটি আরো বলছিলেন যে ওই সরাইখানাটা এখন প্রেতাত্মাদের আড্ডাখানা, এবং তিনি আরো বলছিলেন যে এর পেছনে বিশেষ একটা কারণ আছে। তো ওই লোকটা তখন বলছিল যে ওই সরাইখানাটা একটা তান্ত্রিকের আস্তানা ছিল। তো যখন ওই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় এরপর থেকে একটা তান্ত্রিক সেই সরাইখানায় আস্তানা গাড়ে। সেই তান্ত্রিকটার নাম ছিল চন্দ্রনাথ তান্ত্রিক ওই সরাইখানাটা তার নিজের আস্তানা হিসেবে ব্যবহার করছিল, এবং তার একটা খারাপ অভ্যাস ছিল, সে কালো জাদু করত। সে কালো জাদু করে মানুষকে বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করত। এমনও ইতিহাস আছে যে ওই চন্দ্রনাথ এই এলাকারই অনেক প্রবীণ মানুষদের মৃত্যুর কারণ হয়েছিল। সে অনেক মানুষের বাড়িতে গিয়ে সে চাঁদা চাইতো, টাকা চাইতো, বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র সে চাইতো। যদি তারা দিতে অস্বীকার করত তখন সে তাদের অভিশাপ দিয়ে আসতো এবং তাদের হুমকি দিয়ে আসতো যে তোদের পরিবারের কারো হয়তো অনেক ক্ষতি হবে বা তোদের পরিবারের কেউ একজন হয়তো মারা যাবে। তো এরকম অভিশাপ দেওয়ার পর দেখা গেছে যে 100 জনের মধ্যে প্রায় 60-70 জন পরিবারের এরকম মারা যেত। তো ওই চন্দ্রনাথের একটা বিশেষ গুণ ছিল, সে অনেকগুলো অশরীরী আত্মাদের তার নিজের আওতায় রাখতে পারত, তার নিজের কন্ট্রোলে সে রাখতে পারত কিছু অশরীরী আত্মাদের। এবং সেটা যেটা জানা যায় যে ওই লোকটা, বৃদ্ধ লোক, তিনি বলছিলেন যে আমরাও শুনেছি ওই চন্দ্রনাথ তান্ত্রিক সে অনেক দূর দূরান্ত থেকে ছোট ছোট বাচ্চাদের সে ধরে আনত। ছোট ছোট বাচ্চাদের ধরে এনে সে ফ্যাক্টরির একটা এরিয়াতে তাদেরকে বলি দিয়ে তাদের শরীরের সমস্ত রক্ত একটা মাটির পাত্রে সে জমা রাখত। ওই রক্তগুলো যখন পচে গিয়ে প্রায় 7 দিন পরে যখন ওই রক্তগুলো পচে একদম দুর্গন্ধ ছড়িয়ে যেত, তখন ওই রক্তগুলো সে কিছু অশরীরী আত্মাদের নামে উৎসর্গ করত। এবং সেই প্রেতাত্মারা তার কাছে আসতো। সেই প্রেতাত্মাদের নাকি রক্ত খুবই পছন্দ ছিল, এবং সেই প্রেতাত্মারা সেই পচা দুর্গন্ধময় রক্ত তারা খুব উপভোগ করতো। তারা এই রক্ত দিয়ে খুব আয়েশ করে সেই রক্তগুলো তারা উপভোগ করত। চন্দ্রনাথ তান্ত্রিকের এই একটা খারাপ অভ্যাস ছিল, এবং তারা জানে যে অসংখ্য প্রায় অনেক ছোট ছোট বাচ্চাদের সে ধরে এনে ওই ফ্যাক্টরির আশেপাশে সে বলে দিয়েছে। কিন্তু বলে দেওয়ার পর তাদের বডিগুলো সে কি করেছে সেগুলো আর তারা জানে না। সে বডিগুলো সে কি পুড়িয়ে ফেলেছে নাকি মাটিতে পুঁতে ফেলেছে এই ব্যাপারে কেউ কিছু জানতে পারেনি। সে চন্দ্রনাথ তান্ত্রিক এরকম কাজ করতো সেই সরাইখানায় বসে। ওই গ্রামেরই বেশ কয়েকজন মানুষ সে চন্দ্রনাথের ভক্ত ছিল। তারা প্রত্যেকে ওই চন্দ্রনাথের কাছে যেত, গিয়ে তারা সাহায্য চাইত। সে চন্দ্রনাথ তান্ত্রিক তাদের সাহায্য করার বদলে বিপুল পরিমাণে অর্থ চেয়ে বসত। তো এমনও দেখা গেছে যারা সাহায্য চাইতে গেছে চন্দ্রনাথের কাছে, তারা তো অবশ্যই খারাপ উদ্দেশ্যে সেখানে গিয়েছিল, এবং তারা হয়তো অন্য কোনো পরিবারের ক্ষতি করার জন্য চন্দ্রনাথের কাছে গিয়েছিল। তো চন্দ্রনাথ তারা সে বলে যে সে তাদের কাজ করে দেবে, কিন্তু এর বিনিময়ে তাকে বিপুল অর্থ দিতে হবে। তো যখনই কেউ অস্বীকার করতো যে না, এই কাজের জন্য আমি এত পরিমাণ অর্থ দিতে পারবো না, তার ফ্যামিলিতেও নাকি সে নানান ধরনের সমস্যা ঘটাতো। বৃদ্ধ লোকের মুখ থেকে এই কথাগুলো শুনে তখন রোহিতের আব্বা জিজ্ঞাসা করছিলেন যে দেখেন, আমার মা গত কয়েক সপ্তাহ আগে মারা গিয়েছে, তো সেও নাকি এরকম একটা স্বপ্ন, এরকম জিনিস সে দেখেছিল ঘরের ভিতরে। সে ঘরের ভিতরে একটা অস্তিত্ব সে দেখেছিল, খুবই বিচ্ছিরি, এবং সে মাথা ঘোরাতে পারতো একদম 360 ডিগ্রি, এবং তার ধারালো দাঁত ছিল। তো ওই বৃদ্ধ লোকটি বলছিল যে চন্দ্রনাথ তান্ত্রিক যে প্রেতাত্মাদের সে
সে আহ্বান করত, যে প্রেতাত্মারা তার সাথে থাকতো এবং যে প্রেতাত্মাদের সে পূজা করত, সেই প্রেতাত্মাদের বেশিরভাগই নাকি এরকম হায়নার মতো হিংস্র প্রাণীর মতো তাদের চেহারা ছিল এবং তাদের দাঁতগুলো একদম ধারালো ছিল, কুকুরের মতো, শিয়ালের মতো সামনের দিকে বের হয়ে থাকতো তাদের ধারালো সেই দাঁতগুলো। তো এরকম নাকি ছিল। এবং ওই বৃদ্ধ লোকটি বলছিল যে তিনিও নাকি শুনেছেন অনেকের কাছ থেকে যে তারা সরাসরি দেখেছে ওই প্রেতাত্মাদের, যারা গিয়েছিল তান্ত্রিকের সাহায্য চাইতে চন্দ্রনাথ তান্ত্রিকের কাছে। তো এইভাবে বছর খানেক সেই চন্দ্রনাথ তান্ত্রিক ওই সরাইখানায় আস্তানা গেড়ে সে নানান ধরনের খারাপ কাজ করছিল। একজন তান্ত্রিককে সে হায়ার করে নিয়ে আসে। সেই তান্ত্রিককে হায়ার করে নিয়ে আসার পরে তাদের গ্রামে যখন সেই তান্ত্রিককে আনে, ভারত থেকে নিয়ে আসা হয় তান্ত্রিককে, ওই খবরটা যখন চন্দ্রনাথ তান্ত্রিক শুনে, সেও তার সব কিছু গুছিয়ে গুছিয়ে সেখান থেকে চলে যায়। ওই সরাইখানা সে একদম ত্যাগ করে সে সেখান থেকে চলে যায়। তো পরবর্তীতে লোকজন সহকারে নতুন যে তান্ত্রিক এসেছিলেন ভারত থেকে, ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই সরাইখানায়। তো গিয়ে দেখে যে একদম খালি, সেই চন্দ্রনাথ তান্ত্রিক আর সেখানে নেই। সে তার সব পুটলা বেঁধে সে সেখান থেকে চলে যায়। তো এরপর থেকে ওই চন্দ্রনাথ তান্ত্রিককে নাকি সেখানে আর দেখা যায় না। কিন্তু ওই তান্ত্রিক যেটা বলে দিয়ে যায়, যে নতুন তান্ত্রিক যেটা এসেছিল ভারত থেকে, তিনি বলে দিয়ে যান যে চন্দ্রনাথ এখানে বসে যে অশরীরে আত্মাদের আহ্বান করত, সেই অশরীরে আত্মারা হয়তো এই এরিয়াটা তারা এত সহজে ছাড়বে না, তারা এখানে থাকবে। তো তিনি নাকি তখনই সতর্ক করে দিয়ে গিয়েছিলেন যে এখানে আশেপাশে যে কেউ আসলেও আসতে পারে, দিনের বেলা সমস্যা নেই, কিন্তু ওই সরাইখানার ভেতরে যেন কেউ ঢোকার সাহস না করে। সরাইখানা এবং যে ফ্যাক্টরিটা ছিল, চা ফ্যাক্টরিটা পরিত্যক্ত, ওই দুইটার ভেতরে যেন কেউ না ঢুকে। ওই নতুন তান্ত্রিক, ভারত থেকে আগত সেই তান্ত্রিক, তিনি ভালোভাবে গ্রামের বেশ মানুষদেরকে তিনি বুঝিয়ে দিয়ে যান। ওই বৃদ্ধ লোকটি বলছিলেন যে তান্ত্রিক বলার পরেও তো এর পরবর্তীতে আমরা কাউকে ওখানে ঢুকতে দেখিনি, কিন্তু এখন যে রাহুলের যে ছোট চাচা সেখানে ঢুকেছিল, এই কারণে হয়তো সেই প্রেতাত্মারা তার উপর খুব রাগ হয়ে গিয়েছিল এবং তাকে নিয়ে গিয়েছিল এবং তাকে মেরে ফেলতো। যদি বেশি লেট হয়ে যেত, তোমরা খোঁজাখুঁজি করতে যদি বেশি দেরি হয়ে যেত, তাহলে হয়তো মেরে ফেলতো। তো এই ঘটনাটার পর ওই বৃদ্ধ লোক এই কথাগুলো বলার পর তিনি তারপর চলে যান সেখান থেকে। তো রোহিতের বাবা যেটা বুঝেন যে এই যে বৃদ্ধ লোকটা যে কথাগুলো বলে দিয়ে গিয়েছেন সেগুলো আসলে সত্যি। আশা করি আপনাদের আমাদের যে ঘটনাগুলো শুনলেন সবগুলো ভালো লাগার কথা। আফরান ভাইয়ের ঘটনা, ডক্টর আলিফের ঘটনা ও বাবু ভাইয়ের ঘটনা আপনাদের প্রতিনিয়ত আমরা শুনে থাকি। তার মধ্যে আপনাদের যাদের ঘটনাটি বেশি ভালো লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং সেই সাথে আপনাদের জানা ভালো ঘটনা জানা থাকলে আপনারা আমাদেরকে ইমেল করবেন। আমাদের চ্যানেলে ঠিক রাত 10টার সময় আপনারা এসব ভূতের ঘটনা পাবেন, আফরান ভাইয়ের ঘটনা পাবেন, ডক্টর আলিফের ও বাবু ভাইয়ের ঘটনা দিয়ে আমরা প্রতিনিয়ত প্রতি সময় রাত 10টার পরে আমাদের চ্যানেলে আপনারা এসব ঘটনা শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলের মধ্যে ভালো ভালো কমেন্ট করে শেয়ার করবেন। আপনারা আমাদের যেন ভিডিওটা বেশি বেশি পাবলিকলি চলে যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।